আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুল আহাদ। ওনার বাড়ি ঢাকার যাত্রাবাড়ি ফলপুরে। ওনার দেশের বাড়ি কিন্তু ভোলা জেলায়। আর ঘটনাটি ওনার গ্রামেরই ঘটনা। ওনার জন্মস্থান ঢাকাতে, গ্রামে ওনার চাচা, তার পরিবার ওনার রয়েছেন। আর বাড়িটা হচ্ছে ভোলা জেলার সদর উপজেলার বাংলা বাজার থানার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের ব্যাপারী বাড়ি। গ্রামে ওনাদের সচরাচর যাওয়া হয় না। 2017 সালে কুরবানি ঈদের পর উনি ওনার পরিবার সহ গ্রামে গিয়েছিলেন। তখন রাত 3টা বেজে গেছে যখন ওনারা বাড়িতে গিয়েছেন। কারণ হচ্ছে গ্রামে যাওয়ার জন্য লঞ্চের কোনো বিকল্প যানবাহন ছিল না। লঞ্চ সন্ধ্যা 7টায় রওনা দিয়েছিল আর ওইখানকার খেয়াঘাটে পৌঁছায় রাত 2টার দিকে। গ্রামে তখন মোবাইলের নেটওয়ার্ক ছিল খুবই দুর্বল, পাওয়া যায় না বললেই চলে। গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে একটি মোবাইল টাওয়ার ছিল। অনেকদিন পর গ্রামে গিয়েছেন তো রাস্তাঘাট চিনতেও বেশ অসুবিধা হচ্ছে। যতই গ্রামের ভিতরে প্রবেশ করছেন মোবাইলের নেটওয়ার্ক ততই কমে আসতে শুরু করে। অনেকগুলো দাগ থাকে তো, এক দাগ করে কমতে কমতে একটা পর্যায়ে দেখা গেল যে মোবাইলের নেটওয়ার্ক নাই। এক দাগ একটু আসে আবার চলে যায়। বুঝে গিয়েছিলেন ওনারা যে আরেকটু ভিতরে ঢুকলে মোবাইলের কোনো নেটওয়ার্কই থাকবে না। অবশ্য ওনার বাবা, মানে এই আহাদ ভাইয়ের বাবা আগে থেকেই কিন্তু বলে রেখেছিলেন যেন আহাদ ভাইয়ের চাচাতো ভাই ওনাদের বাড়ির কাছে যে ইউনিয়ন পরিষদের অফিস রয়েছে সেটার সামনে থাকে। ওনারা তো যাত্রা শুরু করেছেন বাড়ির দিকে। আহাদ ভাইয়ের খুব ঘুম ঘুম অবস্থা ছিল ওই সময়, একটু ঠান্ডাও লাগছিল। রাতের বেলা গ্রামের পরিবেশ বা চারপাশটা কেমন হয় তা তো আমরা জানি, বিশেষ করে এত রাতের বেলা একদম নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক। খেয়াঘাটের সামনে থেকে ওনারা একটা সিএনজি নিয়েছিলেন। সিএনজি চালক ওনাদেরকে দেখেই বুঝে গিয়েছিলেন যে ওনারা বেড়াতে এসেছেন এখানে। আগে তো কখনো দেখেন নাই, বোঝা গেল যে শহর এলাকায় থাকেন, বেড়াতে এসেছেন। যতই সিএনজিটা গ্রামের মধ্যে প্রবেশ করছে, ওই সিএনজি চালক বেশ কিছু অদ্ভুত প্রশ্ন করতে থাকে। প্রশ্ন করছে যে এত রাতের বেলা কেন নামলেন, খেয়াঘাটেই থাকতেন, ফজরের আজান দিয়ে তারপরে রওনা হতেন। আপনাদের বাড়িতে কেউ মারা গেছে নাকি যে এত রাতের বেলা এত ইমার্জেন্সি যাচ্ছেন? মানে এই টাইপের কথাবার্তা, মানে কোনো কারণ ছাড়া এই ধরনের কথাবার্তা বলছে। এদিকে আহাদ ভাইয়ের বাবা তো সিএনজি চালকের এই ধরনের কথাবার্তা খুব বিরক্ত হচ্ছেন। সিএনজি চালক এক পর্যায়ে বলে, আপনাদেরকে কেউ নিতে আসতেছে নাকি, বাড়ির কাছাকাছি কেউ থাকবে? তখন আহাদ ভাইয়ের বাবা বলেন যে হ্যাঁ, ওই ইউনিয়ন পরিষদ অফিসের সামনে এই আহাদের চাচাতো ভাই থাকবে, সেই নিতে আসবে। তখন উনি বলেন যে ইউনিয়ন পরিষদের সামনে তো না, পেছনে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে উনি থাকবেন। তখন আহাদ ভাইয়ের বাবা বলছেন যে পেছনের রাস্তায় সে থাকবে কেন? তখন সিএনজি চালক বলতেছে সে চাইলেও সামনের রাস্তায় থাকতে পারবে না। এই কথা শোনার পর আহাদ ভাইয়ের বাবা খুব বিরক্ত হয়ে বলেন, আপনি নিয়ে আর কথা বলেন না তো, চুপচাপ থাকেন, আপনি সোজা ইউনিয়ন পরিষদের কাছে নিয়ে যান তো। উনি আর কথাটা ওভাবে বলেন না, তারপরেও মাঝে মাঝে কিছু কিছু অদ্ভুত প্রশ্ন করলেও আহাদ ভাই, তার বাবা, ওনারা এগুলোর কোনো উত্তর দিচ্ছিলেন না। ইউনিয়ন পরিষদের সামনে যাওয়ার পর দেখা গেল যে আহাদ ভাইয়ের চাচাতো ভাই ওইখানটাতে নাই। তখন সিএনজি চালক বলছে আপনারা ওই পিছনের রাস্তার দিকে খুঁজে দেখেন, ওইখানে পাবেন। এই বলে উনি ভাড়া নিয়ে চলে যাবেন। এমন সময় দেখা গেল পেছনের রাস্তা থেকে কে যেন হেঁটে হেঁটে আসছে, হাতে একটা নিভু নিভু হারিকেনটা অনেক পুরনো। দেখেই বোঝা গেল এটা এই আহাদ ভাইয়ের চাচাতো ভাই, তার নাম হচ্ছে জাহিদ। তো উনি এগিয়ে আসছেন পিছনের রাস্তা থেকে। এগিয়ে আসার পরে সিএনজি চালক বলছে যে আমি বললাম না যে পিছনের রাস্তায় থাকবে, সে এই সামনের রাস্তায় সে থাকবে না, সে সামনের রাস্তা আসতে পারবে না। সিএনজি চালকের দিকে ওই জাহিদ ভাই তাকিয়েছেন। এরপর সিএনজি চালক সে তার মতো করে সিএনজি নিয়ে চলে যায়। কুশল বিনিময়ের পর ওই জাহিদ ভাই আহাদ ভাইকে বলছেন যে হ্যাঁ রে, এত রাতে সিএনজি কোথায় পেলি? তখন আহাদ ভাই বলছেন যে এই তো খেয়াঘাটের এখানেই তো পেয়ে গেলাম, আর এর বাড়ি নাকি এই এলাকাতে। তখন ওই জাহিদ ভাই বলছেন যে না তো, এই এলাকায় এরকম সিএনজি চালক আছে এরকম চেহারার আমার তো মনে পড়ে না।
কিছুক্ষণ ভাবলেন জাহিদ ভাই, তখন বললেন যে চল চলে যাই। এদিকে হয়েছে কি, ওনাদের বাড়িতে যাবার যে রাস্তাটা, এই রাস্তাটা ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে খুবই সহজ একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে গেলেই একটা বাঁশঝাড়ের মতো পড়ে, বাঁশঝাড় পার হওয়ার পর 1-2 মিনিট হাঁটলেই ওনাদের বাড়ি, মানে খুবই কাছে। আহাদ ভাই এবং ওনার বাবা খেয়াল করলেন যে জাহিদ ভাই হারিকেনটা নিয়ে ওই সামনের রাস্তা না ধরে পেছনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করছেন। তখন আহাদ ভাই বাবা বলছেন যে হ্যাঁ রে জাহিদ, এই সোজা রাস্তা থেকে থাকতে আমরা ওই পিছন দিকে যাচ্ছি কেন? সোজা রাস্তা দিয়ে গেলেই তো অল্প সময়ের মধ্যে আমরা বাসায় চলে যেতে পারি। তখন ওই জাহিদ ভাই বলছেন যে না, সোজা রাস্তা দিয়ে যাওয়া যাবে না, সোজা রাস্তা অনেক সমস্যা আছে, আর আপনারাও কেউ সন্ধ্যার পরে এই সোজা রাস্তা দিয়ে আসেন না। দিনের বেলা আসলে আসেন, সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে আসার দরকার নেই, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো ওই সময়ে আহাদ ভাইয়ের বাবা, ওনাদের মধ্যে কিন্তু একটা কৌতূহল জন্ম নেয়। জাহিদ ভাইকে জিজ্ঞেস করলে জাহিদ ভাই বলেন যে না, এখন আসা যাবে না, এটা নিয়ে আর কোনো কথাবার্তা না বলাই ভালো, চলেন তাড়াতাড়ি আল্লাহর নাম নিয়ে বাড়িতে চলে যাই। আর আমাদের আশেপাশে যত ময় মুরব্বীরা আছেন তারাও সন্ধ্যার পর এই রাস্তাটা ব্যবহার করেন না। ওনারা তো হাঁটা শুরু করেছেন। ওনারা বাড়িতে পৌঁছতে পৌঁছতে ফজর আজানও দিয়ে দিয়েছে। আর ফজর আজানের পরপরই দেখা গেল বেশ কিছু লোকজন ঘর বাড়ি থেকে বের হয়ে ওই রাস্তাতে একটা পুকুর ছিল, ওনাদের বাড়ির পাশে একটা বড় পুকুর রয়েছে, ওই পুকুরে অনেক মানুষ অজু করতে আসতেন। তো লোকজন অজু করতে আসতেছেন, ওরাও বাড়িতে চলে গেলেন। ওনাদের বাড়ির ঠিক পাশাপাশি কিন্তু কোনো মসজিদ নেই, মসজিদটা আছে একটু দূরে আছে আর কি। জাহিদ ভাইকে আহাদ ভাই জিজ্ঞেস করলেন যে হ্যাঁ রে আহাদ, এই রাস্তা আসলে সমস্যাটা কি? তখন ওই জাহিদ ভাই বলেন যে আসছিস কয়েকদিনের জন্য বেড়াতে, এখন এসব কিছু জানার দরকার নাই, অযথা আনন্দ নষ্ট হয়ে যাবে, শুধু মাগরিবের পরে এই রাস্তাটা ব্যবহার করিস না, তাছাড়া সবকিছু স্বাভাবিক। দিনের বেলাতে রাস্তা ব্যবহার কর, মানে মেইন রাস্তাটা, আর সন্ধ্যার পরে এই পেছনের রাস্তাটা ব্যবহার করতে হবে। এদিকে আহাদ ভাইয়ের বাবা তো এই সমস্ত কথাবার্তা মানতে চান না, বিশ্বাস করতে চান না। উনি বলেন যে অযথা গ্রামের মানুষজন এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। কই, আমি তো আগে কখনো শুনি নাই যে এই রাস্তায় সমস্যা আছে, এই প্রথম শুনতেছি যে এই রাস্তায় সমস্যা আছে। কি থেকে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে এখন মানুষের মধ্যে কুসংস্কার, বিভ্রান্তি এগুলো ছড়াই গেছে। যাই হোক, ওনারা তো বাড়িতে গেছেন, বিশ্রাম নিয়েছেন। আর যখন বিকেল হয়ে গেছে, বিকেল হওয়ার পর আহাদ ভাইয়ের বাবা উনি জানতে পারলেন যে সন্ধ্যার পর যে বাজারটা রয়েছে, ওই বাজারের ওখানে বেশ ভালো বড় বড় তাজা মাছ বিক্রি হয়। সারাদিন অনেকেই নদী খাল বিলে মাছ ধরেন, এগুলো আবার সন্ধ্যার পরে এসে বিক্রি করেন। আবার সকালবেলা মাছ পাওয়া যায়, সারা রাত অনেকে মাছ ধরেন, এগুলো আবার সকালবেলা ভোরবেলা, মানে সকাল 6টা থেকে 8টার মধ্যে সেই মাছগুলো সেল হয়ে যায় আর কি। আর সন্ধ্যার পরে কিছু মাছ পাওয়া যায়। পরিচিত করলে সন্ধ্যার পরে কিছু মাছ টাছ কিনবো। এদিকে আহাদ ভাইয়ের চাচা কিন্তু আহাদ ভাইয়ের বাবাকে বারবার সতর্ক করে দিয়েছেন যে মাছ কিনবি কেন, কিন্তু যাওয়ার সময় পেছনের রাস্তা দিয়ে যা, ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে যাওয়ার দরকার নেই, আর ফেরার সময়ও পেছনের রাস্তা দিয়েই আসবি। উনি তো এগুলো বিশ্বাসই করতে চান না, উনি এগুলো একদম তুচ্ছ তাচ্ছিল্য ভাবেই এটাকে উড়িয়ে দেন আর কি। উনি বের হয়েছেন, উনি কিন্তু ওই সামনের রাস্তা দিয়ে গিয়েছেন, 7টার দিকে বের হয়েছেন আর কি। এদিকে রাত 11টা বাজে, কোনো খোঁজ খবর নেই। আহাদ ভাইয়ের মাও তো ওনাদের সাথে এসেছিলেন। আহাদ ভাইয়ের মা আহাদ ভাইকে বারবার বলছেন যে এই তোর আব্বারে একটু ফোন টোন দে, কোথায় আছে। সমস্যা হচ্ছে যে ফোন দিয়েও তো লাভ নাই, ফোনের তো নেটওয়ার্ক পাওয়া যায় না, এটা একটা বড় সমস্যা। আর নেটওয়ার্ক পেতে হলে কিছুটা দূরে যেতে হয়, গাছের মাথায় উঠতে হয়, অনেক ধরনের সমস্যা আর কি, যেহেতু অনেকটা দূরে মোবাইলের টাওয়ার। বারবার ফোন দিয়েও পাচ্ছিলেন না। দিকে রাত 11টা বেজে গেছে। গ্রামে 11টা, এটা কিন্তু শহরের 11টার মতো না। শহরে রাত 1টা-2টার সময় অনেক মানুষজন চলাফেরা করে, কিন্তু গ্রামে কিন্তু একদম শুনশান নীরবতা নেমে আসে। এদিকে ওনার বাবা আসছেন না, যোগাযোগ করতে পারছেন না। এক পর্যায়ে আহাদ ভাই এবং তার চাচাতো ভাই এই যে জাহিদ ভাই, এই দুইজন ওনারা এগিয়ে গেলেন। ওনারা আগাতে আগাতে পুকুর পর্যন্ত এসেছেন। যে পুকুরটাতে
ওই যে মানুষজন অজু করছিল, ওনারা সকালবেলা আসার সময় দেখেছিলেন আর কি, মানে ভোরবেলার দিকে। ওরা যখন ওখানে এসেছেন, হঠাৎ করে ওরা দেখেন ওই যে বাঁশবাগান বলতে সামনের রাস্তা দিয়ে আসলে যে বাঁশবাগানটা পাওয়া যায়, যেটা দিয়ে আসা নিষেধ, ওই বাঁশবাগানের ভেতর দিয়ে আস্তে আস্তে মনে হচ্ছে কেউ যেন আসছে। ওরা দুজনে আফসা আফসা দেখছেন, মনে হলো যে এই হাঁটাটা খুব চেনা, তবে হেলে দুলে হাঁটছে। মানে একটা মানুষ যদি নেশাগ্রস্ত হয়ে যায়, তার যেমন হাঁটার ব্যালেন্স থাকে না, মনে হচ্ছে ওইভাবে আসছে, তার কোনো সেন্স কাজ করছে না। বা একজন মানুষ যদি খুব ঘুম পেয়েছে, ঘুমে তার চোখ ডুবে এসেছে বা বন্ধ হয়ে গেছে, সে হাঁটে কিভাবে, ওই রকম করে কেউ একজন হাঁটছে। ওনারা এইটা দেখার জন্য আরেকটু যখন কাছে গিয়েছেন, তখন বুঝতে পারেন এটা আর কেউ না, এটা এই আহাদের বাবা। মনে হচ্ছে তার চোখ বন্ধ হয়ে আছে, খুলতেই পারছে না, প্রচন্ড ঘুম। কাছে যাওয়ার পর তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর যখন ওনার পরনের গেঞ্জিটা আহাদ ভাই খুলে দিয়েছেন, তখন সবাই দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওনার ঘাড়ে কেমন যেন কয়েকটা আঙ্গুলের ছাপ, তবে এগুলো কোনো মানুষের আঙ্গুল না, এটা বোঝা যাচ্ছে এটা কোনো একটা প্রাণীর আঙ্গুল হবে, বেশ লম্বা লম্বা আঙ্গুল। আর ঘাড়ের ঠিক উপরের দিকে মাথার যেই চুলগুলো থাকে, এখানে বেশ কিছু চুল নাই, মনে হচ্ছে সেখান থেকে কিছু চুল কেউ খাবলে তুলে ফেলেছে। এদিকে ওনার বাবার তো মারাত্মক জ্বর আসছে এই রাতের বেলা। ওনার বাবা ভালো করে কথাই বলতে পারছেন না, ওনার কাছে কিছু জিজ্ঞেসও করেন নাই যে কি হয়েছে। তবে আহাদ ভাইয়ের চাচা আন্দাজ করেছেন যে তার সাথে খারাপ কিছু হয়েছে। ওই রাত তো ওভাবেই চলে যায়। পরের দিন বিকেল বেলা ওনার আব্বু কিছুটা যখন স্বাভাবিক হয়েছেন, তখন তাকে জিজ্ঞেস করা হয় গত রাত্রে হয়েছিল নাকি। তখন ওর আব্বু জানান যে উনি স্বাভাবিকভাবেই যে রাস্তা দিয়ে চলাচল নিষেধ ছিল, ওই রাস্তা দিয়েই উনি চলে গেছেন, তবে যাওয়ার সময় কোনো সমস্যা হয় নাই। উনি যখন বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পর মাছ বাজারে যখন উনি ঢু মেরেছেন যে মাছ কি উঠেছে, দেখতে পান বেশ বড় সাইজের একটা কাতল মাছ, বেশ তরতাজা একটা কাতল মাছ, পুকুরের বা চাষের না, এটা নদীর কাতল মাছ, এটা উঠেছে। উনি চিন্তা করলেন কাতল মাছটা কিনে নিয়ে যায়। কাতল মাছটা কেনার পর উনি ওই বাঁশ বাগানের রাস্তা দিয়েই প্রবেশ করেছেন। তখন যে খুব বেশি রাত তা কিন্তু না, ওই যে উনি সন্ধ্যা 7টার দিকে গিয়েছেন, অল্প সময় লেগেছে যেতে, হয়তোবা তখন 8টা 8:30 বাজে যে উনি যখন ফিরছিলেন আর কি। উনি যখন ফিরছিলেন ওই রাস্তা দিয়ে, হঠাৎ করে ওনার কানে এক ধরনের একটা শব্দ আসে। শব্দটা এক ধরনের শো শো শব্দ, এটা যে বাতাসের শো শো শব্দ বিষয়টা এরকম না। অনেক সময় টেলিভিশনে যদি ঝিরঝির এরকম আওয়াজ আমরা পেতাম ছোটবেলাতে, এক ধরনের শব্দ হতো, খড়খড় শব্দ বা শো শো শব্দ, এরকম একটা শব্দ আসতো, ওই রকম শব্দ। মনে হচ্ছে এই শব্দটা আস্তে আস্তে ওনার শরীরে টাচ করেছে, ওনার একটা অনুভূতিও হচ্ছে। ওই শব্দ হচ্ছেই, কিন্তু ওনার পায়ের গোড়ালি থেকে আস্তে আস্তে হাঁটুর পেছনে, এরপর ওনার কোমর পর্যন্ত এসে পিঠ বেয়ে ঘাড় পর্যন্ত আসছে এই শব্দটা। উনি যখন পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখেন ভয়ঙ্কর একটা জিনিস, একটা খাটো অবয়ব, মুখের আকৃতিটা খুবই ভয়ঙ্কর, এর চোখগুলো হলুদ বর্ণের, অন্ধকারের মধ্যে এটা যে হলুদ বর্ণের স্পষ্ট বোঝা যাচ্ছে, পুরো শরীরটা কালো লোম দিয়ে আবৃত, আর এই জিনিসটাই এরকম শো শো শব্দ করছে। এটা কি আসলে কোনো প্রাণী নাকি কোনো শিম্পাঞ্জি, এটাও বোঝা যাচ্ছে না। এই জিনিসটা নাকি হঠাৎ করেই লম্বা কয়েকটা আঙ্গুল দিয়ে আহাদ ভাইয়ের বাবার ঘাড়ে হাত রেখেছেন। উনি বুঝতে পেরেছিলেন এই হাতটা স্বাভাবিক মানুষের হাতের তুলনায় অনেক বড়, কিন্তু এই জিনিসটার যেই দেহ, এটা কিন্তু একটা বামন আকৃতির মানুষের মতো, তার কিন্তু হাত এত বড় হওয়ার কথা না। ঘাড়ে হাত রাখার পরে নাকি ওই অবয়বটা বিকট একটা হাসি দেয়, এবং মাথার পেছনে যে চুল থাকে আর কি, ঘাড়ের ঠিক উপরের দিকে, এই জায়গায় খপ করে ধরে চুল ধরে দিয়েছে টান। এরপরে উনি প্রচন্ড ব্যথা পান আর অচেতন হয়ে যান। কতক্ষণ উনি অচেতন ছিলেন ওনার সেই সময় জ্ঞানটা আর ছিল না। ওনার যখন জ্ঞান ফেরে, তখন দেখেন যে উনি সেখানেই পড়ে আছেন, ওই অবয়বটাও নাই, আর কাতল মাছটা ওনার আশেপাশে নেই।
ওনার শরীরে যতটুকু শক্তি আছে তা দিয়ে উনি ওঠার চেষ্টা করেন এবং কোন রকমের সফলও হন। তো তখনই ওখান থেকে আস্তে আস্তে বের হচ্ছিলেন, কিন্তু উনি চোখ খুলতে পারছিলেন না, বেশ এলোমেলো ভাবে হাঁটাহাঁটি করছিলেন। যখন ওখান থেকে বের হয়ে আসছিলেন তখন হচ্ছে এই আহাদ ভাই এবং জাহিদ ভাই ওনাকে দেখতে পান, তখন তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। এটা যখন বলেছেন, এরপর এই আহাদ ভাইয়ের বড় চাচা আহাদ ভাইয়ের বাবাকে তো বেশ বকাঝকা শুরু করছেন যে তোকে বারবার বললাম যে ওদিক দিয়ে না আসতে, কথাই শুনলি না। তখন আহাদ ভাইয়ের বাবা বলেন, হ্যাঁ আসলেই আমার কথা শোনা উচিত ছিল, আমি এগুলো বিশ্বাস করতে চাই নাই যে এরকম কোনো কিছু আছে এখানে। তখন এই আহাদ ভাইয়ের চাচা উনি বলতে শুরু করেন যে আসলে সমস্যাটা কি। উনি বললেন যে এখানে আগে কোনো সমস্যাই ছিল না, মানুষজন দিব্যি মানে সবসময় আসা যাওয়া করতেন, রাত 1টা 2টা 3টা সবসময় আসা যাওয়া করতেন এই বাঁশবাগানের ভিতর দিয়ে, মানে এই ইউনিয়ন পরিষদের সামনে যে রাস্তাটা, সবসময় আসা যাওয়া করলেও কখনোই কারোর সাথে কোনো জিনিস ঘটেছে এমনটা জানা যায় না। এই বিগত 1 বছর ধরে হঠাৎ করে একটা সমস্যা শুরু হয়েছে, কোত্থেকে একটা পিশাচ শ্রেণীর জিন, এই পিশাচ শ্রেণীর জিন এইখানে এসে আস্তানা গেড়েছে। তারপর থেকে নাকি সন্ধ্যার পর এদিক দিয়ে হাঁটাহাঁটি করলেই এরকম সমস্যা হয়। অনেকের সাথেই বিভিন্ন ভয়ের ঘটনা ঘটেছে। এই কারণে এই গ্রামের লোকজন সন্ধ্যার পর এই ইউনিয়ন পরিষদের সামনের রাস্তাটা এড়িয়ে চলেন। আর ওনাদের গ্রামে আর একজন দাদা ছিলেন, আহাদ ভাই জানিয়েছেন, তার নাম ছিল নিজাম। তো নিজাম দাদা নাকি একদিন রাতের বেলা যখন বাগানের রাস্তা দিয়ে আসছিলেন, ওই অবয়বটাকে নাকি সামনে এসে ধপাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছেন ওনার গালে। ওই জিনিসটার আকৃতি কিন্তু বড় না, এটা কিন্তু বামন আকৃতির। সবাই তাকে এই বামন আকৃতিতেই দেখেছে। আহাদ ভাইয়ের বাবা যেভাবে দেখেছেন ওই জিনিসটা যাতে সামনে পড়েছে, সবাই এই একই আকৃতি একই চেহারায় দেখেছেন। এই পিশাচরা কি খুব বিরক্ত করে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে নিয়ে সকাল পর্যন্ত। কেউ যদি ভুল করে মাছ নিয়ে ওদিকে ঢুকে যায় তাহলে তো বিরক্তির পরিমাণ আরো বেড়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য নাকি আহাদ ভাইয়ের চাচা এক কবিরাজ এনেছিলেন। ওই কবিরাজ ওই বাঁশবাগানের ওখানে গিয়ে কিছু দোয়া দরুদ পড়ে আসে, কিন্তু সেই কবিরাজ জানিয়েছিলেন যে এই পিশাচটা সহজে যাবে না, এ মানুষের ক্ষতি করার চেষ্টা করতেই থাকবে। এরপর নাকি আরো একজন ভালো মানের কবিরাজ পরবর্তীতে আনা হয়েছিল, যেটা আহাদ ভাই জানিয়েছেন। তো ওই কবিরাজ জানিয়েছিলেন যে এই জিনিসটাকে এখান থেকে তাড়ানোর উপায় আসলে খুবই কঠিন ব্যাপার, তবে একটা কাজ করলে সমাধান হতে পারে। সেটা হচ্ছে যে আহাদ ভাইদের যেই বাড়ি, এই বাড়ির এখানে একটা মসজিদ তৈরি করতে হবে। মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হবে, মানুষজন এখানে নামাজ পড়তে আসবে, ইবাদত বন্দী করবে, কোরআন তেলাওয়াত করবে, তখন আস্তে আস্তে এই পিশাচটা এখান থেকে চলে যেতে পারে। তো উনি এই পরামর্শ দিয়েছিলেন, সেই পরামর্শ অনুযায়ী পরবর্তীতে ওখানে একটা ছোট করে মসজিদ তৈরি করা হয়। মসজিদটা এখনো আছে, মানুষজন সেখানে নামাজ পড়ছেন, ইবাদত বন্দী করছেন, 5 ওয়াক্ত নামাজের জন্য আজান হচ্ছে, ধর্মীয় বিভিন্ন কার্যকলাপ সেখানে হচ্ছে। তবে মসজিদটা হওয়ার পর এই পিশাচের উপদ্রব অনেকটা কমে গেলেও মানুষজন সন্ধ্যার পরে ওই রাস্তাটা ব্যবহার এখন করেন, তবে খুব সাবধানে ব্যবহার করেন। মাঝে মাঝে নাকি রাতের বেলা এখনো ডাক শোনা যায়, নিশি ডাক। তবে 3 বারের বেশি ডাক না দিলে কেউ আর দরজা খোলেন না, এমনটাই জানিয়েছেন আব্দুল আহাদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আহাদ ভাইকে। ওনার বর্তমান ঠিকানা যাত্রাবাড়ির ধলপুরে। আশা করছি ওনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আকবর হোসেন। ওনার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকন্দরপুর গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল 2008 সালে। উনি তখন ক্লাস 8-এ পড়েন। ঘটনাটা ওনাদের পাশের যে বাড়িটা রয়েছে, তো পাশের বাড়িতে ওনার এক ক্লাসমেট আছে, তার নাম হচ্ছে সজীব। এই সজীবের বাবা হচ্ছে কালু মিয়া।
আর এই কালু মিয়াদের বাড়ির 2 বাড়ির পরে আর একজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে জয়নাল। মূলত এই যে কালু মিয়া এবং এই জয়নাল, এই দুইজনের সাথে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, আরো একজনের সাথে ঘটেছিল। তো চলুন ঘটনায় চলে যাই। কালু মিয়াদের বাড়ির একজন লোক, যার নাম হচ্ছে টিপু, এই টিপু ভাই একটি পরিত্যক্ত ভিটা জমি কেনেন। আর জমিটা কিনেছিলেন স্থানীয় ভুইয়া বাড়ির কোন এক লোকের কাছ থেকে। ওই জায়গাটার নাম হচ্ছে বাইশা পুকুর। ওখানে উঁচু ভিটা জমি আছে। বর্ষাকালে ধানের সিজনে ওইসব ভিটেতে ধানের বীজ বপন করে চাষিরা, আর শীতের সিজনে বিভিন্ন শাকসবজি চাষ করা হয় এখানে। তো আমাদেরকে জানিয়েছেন এই আকবর হোসেন ভাই যে ওনারা ওইখানে প্রায় 2 সিজনে শাকসবজি চাষ করেছিলেন। যেখানে ঘটনাটা ঘটে, ওই যে টিপু ভাইয়ের ক্রয়কৃত ওই পরিত্যক্ত ভিটে জমির পাশে যে বাইশা পুকুর আছে, ওখানে যে পুকুরটা, এই বাইশা পুকুর, ওখানে মাছ চাষ করেন টিপু ভাই। আর পুকুরের পাশে ছিল একটা আম গাছ, অপর পাশে একটা তাল গাছ। উনি আম গাছের নিচে বসার জন্য একটা টব বা মাচা তৈরি করেছিলেন। পরিত্যক্ত ভিটাটা কেনার পরে ওটা সমান্তরাল করার জন্য উনি কিছু কাজ হাতে নেন, ভবিষ্যতে বাড়ি করবেন ওই চিন্তা থেকে আর কি। টিপু ভাইয়ের পরিবার কিন্তু তখন ঢাকার যাত্রাবাড়িতে নিজেদের তৈরি করা বাড়িতে থাকতেন। ওনার লক্ষ্য ছিল পরবর্তীতে ওইখানে উনি বাড়ি তৈরি করবেন। আর এই ভিটাটা যেহেতু পরিত্যক্ত ছিল, এটাকে চাষযোগ্য করার জন্য কাউকে বর্গা দেওয়া যায় কিনা, মানে বর্গা চাষিকে বর্গা দেওয়া যায় কিনা। তো এই চিন্তা থেকেই টিপু ভাইয়ের বাড়ির যে কালু মিয়া আছে আর ওই যে জয়নাল ভাই আছে, ওনারা সহ আরো মানে মোট 4 থেকে 5 জন ব্যক্তি ওই ভিটাটা সমান করার জন্য কাজে নেমে পড়েন। কালু মিয়ার ভাই বিদেশ ছিলেন, সদ্য বিয়ে করে উনি বিদেশে গিয়েছিলেন। উনি দেশে থাকতে চাষাবাদ আর টুকিটাকি দিনমজুরে কাজ করতেন। তার 3 সন্তান ছিল, আর 2 মেয়ে 1 ছেলে আর কি। 3টা সন্তান তো, 2 মেয়ে 1 ছেলে। আর এই জয়নাল ভাই ছিলেন প্রবাস ফেরত, মানে উনি প্রবাস থেকে ফেরত আসছিলেন আর কি। ওনার 2 মেয়ে 1 ছেলে, মানে ওনারও কিন্তু একই, 2 মেয়ে 1 ছেলে। তো উনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, যাবেন চেষ্টা করছিলেন আর কি। আর এলাকায় উনি দিনমজুরে কাজ করতেন। তো ওনারা কাজ শুরু করেছেন। কাজ করার এক পর্যায়ে ভিটের এক পাশে উই পোকার বেশ উঁচু একটা ঢিবি ছিল, ওইটা কোদাল দিয়ে কেটে সমান করেছেন। উই পোকার ঢিবিটা কোদাল দিয়ে কেটে সমান করেছেন, এইটা আহামরি ওইরকম কোনো বিষয় না। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে ওইটা সমান করার সময় ওখানে নাকি মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল, হাড়গোড় পাওয়া গিয়েছিল। ওনারা ওগুলো ওখান থেকে সরিয়ে এনে অন্য জায়গায় দাফন করে দিয়েছিলেন। এই বিষয়টা জানাজানি হয় যে কি ব্যাপার, উই পোকার ঢিবির ওখানে মানুষের কঙ্কাল থেকে আসলো। বিষয়টা তো আসলে খুব অদ্ভুত। মানুষ এটা নিয়ে আলোচনা করেছিল, সবাই চিন্তা করছে হয়তো ওখানে কোনো কবর টবর ছিল একটা সময়, ওনারা জানেন না। ওই ভিটাতে যারা ওই সময় কাজ করছিলেন, ওনারা সবাই অর্থাৎ প্রত্যেকেই ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর অবয়বের কিছু পিশাচ এসে তাদেরকে বলতে থাকে, তোরা আমাদের আবাসস্থল ধ্বংস করেছিস, এর মূল্য দিতে হবে, তাদের সকলকে মরতে হবে। ওনারা যখন এই স্বপ্নটা দেখলেন, একে অপরকে বলেছেন, এভাবে কিন্তু আরো মানুষজন জেনে যায় যে এই ভিটাটা সমান করার পর, অর্থাৎ ওই উই পোকার যে ঢিবিটা, ওইটা সমান করার পর থেকে এরকম স্বপ্ন ওরা দেখছেন। আর ওখানে মানুষের কঙ্কালও পাওয়া গিয়েছে। বিষয়টা তো আসলে খুব অদ্ভুত, তাই না? তবে একটা পর্যায়ে এসে ওনারা এটা নিয়ে আর বেশি আলোচনা করেন নাই। এই ঘটনার কিছুদিন পর কালু মিয়ার 2 কি 3 মাস বয়সী কন্যা সন্তান মারা যায়। তবে মৃত্যুটা স্বাভাবিক ছিল বলেই ধারণা করা হয়, ওরকম অস্বাভাবিক কোনো কিছু ছিল না। ঠান্ডা লেগেছে বা এরকম কোনো কিছু হয়েছে, মারা গিয়েছে। নিউমোনিয়া তো হতেই পারে, গ্রামের মানুষ ওইভাবে বুঝতেও পারেন নাই। কালু মিয়া টিপু ভাইয়ের ওই ভিটাতে প্লাস পাশের ভিটাতে তখন শীতকালীন শাকসবজি চাষাবাদ শুরু করেছে। তখনও কিন্তু ওই সাইডটাতে ইলেকট্রিসিটি যায়নি। এলাকায় একটা মসজিদ ছিল, ওই মসজিদ পর্যন্ত বিদ্যুৎ ছিল।
ওই দিকের বিটের আশেপাশের বাড়িগুলোতে তখনও আর কি বিদ্যুৎ যায় না। কালু মিয়া চাষাবাদ করতেন আর চাষকৃত শাকসবজি কিছুক্ষণ পাহাড় দিতেন। আর ওই যে বাইশা পুকুর আছে, ওই বাইশা পুকুরের পাশে আম গাছের নিচে যে মাচা ছিল ওই মাচায় বসতেন। প্রায় বাড়িতে ফেরার সময় দেখতে পেতেন ওই পুকুরে মাছ ভেসে রয়েছে মরে। মাছগুলো কিন্তু পচে যায় নাই, মানে মাত্র মারা গেছে এরকমটা মনে হচ্ছে। ওই মাছগুলো যখন উনি বাড়িতে নেমে তুলে আনতেন, উনি দেখতেন এই মাছগুলো দুই চোখ খাওয়া, মনে হচ্ছে কোনো কিছুতে কামড় দিয়ে দুই চোখ খেয়ে ফেলেছে। ওই চিন্তা করলেন অনেক সময় কাঁকড়া এরা এই কাজ করে, কাঁকড়াই করেছে হয়তো, কিন্তু সবসময় একই রকম কেন? প্রায় দিনই উনি এটা দেখতেন। উনি মাছগুলো বাড়িতে নিয়ে আসতেন, কাটাকুটি করে খেয়ে ফেলতেন। একবার হয় কি, সাপ্তাহিক বাজারের আগের দিন রাতের বেলা ওনার চাষকৃত মিষ্টি কুমড়া এবং আরো কিছু শাকসবজি পাহারা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে। তার পরের দিন বাজার নিয়ে উনি বিক্রি করবেন, যেন চুরি না হয়, এই জন্য আর কি পাহারা দেওয়ার একটা চিন্তা। আর যদি মাছ পায় পুকুরে, ভাবে মাছ মরে ভেসে ওঠে যদি, তাহলে মাছও বাড়িতে নিয়ে আসবেন। সবসময় যে মাছ মরে ভেসে উঠতো এরকম না, মাঝে মাঝে উনি এটা পেতেন আর কি। উনি যেই হাটে যাবেন ওই হাটটা বসতো সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার। আর যেই হাটটা ছিল ওইটার নাম হচ্ছে সেবার হাট। এইটা নোয়াখালীর সেনবাগ উপজেলার মধ্যে পড়েছে। সময়টা তখন শীতকাল, রাত অনেক হয়ে গেছে, ওই তো পাহারা দিতে গেছেন। কালু মিয়া আর বাড়িতে ফেরেন না। কালু মিয়ার মা আর ওনার স্ত্রী রাতে টর্চ লাইট নিয়ে কালু মিয়াকে খুঁজতে বের হয়েছেন। কোন এক অদৃশ্য মায়াজালের কারণে কালু মিয়া যেই স্থানে ছিল ওই দিকটাতে ওনারা যান নাই, অন্য সাইড দিয়ে খোঁজাখুঁজি করে বাড়িতে ফেরত আসেন। চিন্তায় তাদের নির্ঘুম রাত কাটে। তাই কখনো এমন হয় নাই যে কালু মিয়া রাতের বেলা বাড়ি থেকে বাইরে থেকেছেন এত রাত পর্যন্ত। ফজর আজান দেওয়ার পর ওই বাইশা পুকুরের সামনে একটা বাড়ি ছিল, যেই ব্যক্তির বাড়ি তার নাম হচ্ছে ঝালুক। উনি ছিলেন কেরানি, সবাই তাকে ঝালুক কেরানি বলে ডাকতেন আর কি। ঝালুক কেরানির বাড়ি নামেই ওই বাড়িটা পরিচিত ছিল। ফজরের নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য উঠেছেন এই ঝালুক কেরানির স্ত্রী। উনি ওই বাইশা পুকুরে গিয়েছেন, যাওয়ার পর পরই উনি প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এই কাইল্লা কি হলো রে, কাইল্লা কি হলো? কালু মিয়াকে উনি কাইল্লা বলতেন। উনি তো চিৎকার করে কান্নাকাটি শুরু করেছেন। ওই সময় আবার মসজিদের দিকে কিছু মুসল্লিরা যাচ্ছিল, ওই মুসল্লিদেরকে উনি ডাকছেন যে ও ভাই এদিকে আসেন, এদিকে আসেন, দেখেন কাইল্লার কি হয়েছে। মুসল্লিরা চলে আসেন ওইদিকে, বলেন যে কি হয়েছে, বলে যে ওই দেখেন ওইদিকে কাইল্লা পড়ে আছে, চলেন তাড়াতাড়ি চলেন ওইদিকে। সবাই যখন ওইদিকে যায়, সবাই দেখে ভয়ঙ্কর একটা দৃশ্য, কালু মিয়া মরে পড়ে আছে ওই আম গাছের নিচে, এই বাইশা পুকুরের পাড়ে। ততক্ষণ আরো অনেক লোকজন বাড়িতে বাড়ি থেকে এখানে চলে আসেন। এদিকে কালু মিয়ার বাড়িতেও খবর চলে যায়, তারাও সেখানে চলে আসেন। এসে দেখেন যে হাত পা ছড়িয়ে মরে পড়ে আছে। তার চোখগুলো খোলা ছিল, শরীরে কোথাও দাগ ছিল না, কোনো ধারালো অস্ত্রের আঘাত বা ভারী কোনো কিছুর আঘাত তার শরীরে লেগেছে এই জন্য মারা গেছে বিষয় এরকম না। তবে তার চোখ, কান দিয়ে এক ধরনের তরল পদার্থ বের হয়ে এসেছিল। এটা আসলে রক্তও না, লালাও না, এটা যে কি এটা আসলে বোঝাও মুশকিল। এলাকাবাসী বিষয়টাকে স্বাভাবিক মৃত্যু বলেই বলছিলেন, তবে সবাই জানতেন এটা স্বাভাবিক মৃত্যু না, কারণ অস্বাভাবিক মৃত্যু বললেই তো থানা পুলিশ আসবে, অনেক ধরনের ঝামেলা হতে পারে। ওরা বুঝেছিলেন যে এখানে মোটেও স্বাভাবিক মৃত্যু তার হয়নি, তবে কেউ তাকে খুনও করেনি, অন্য কোনো ব্যাপার হচ্ছে। স্থানীয় মসজিদ থেকে খাটি আনা হয়, সেই খাটিয়াতেই কালু মিয়ার লাশ বাড়িতে নেওয়া হয়। এলাকায় বিষয়টা নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেন এমনটা হয়ে গেল। ওই দিন বিকেলেই কালু মিয়ার জানাজা এবং দাফন সম্পন্ন হয়। পরবর্তীতে এক কবিরাজের কাছে গিয়ে বিষয়টা জানতে পারে যে তার পরিবার জেনেছে যে ভয়ঙ্কর পিশাচ দলের হাতেই নির্মম মৃত্যু হয়েছে এই কালু মিয়ার। মূলত এই যে পুকুরে এই যে মাছের লোভ, এই লোভটা মাঝে মাঝে দেখিয়েছে, এই লোভের কারণে পুকুরের ওইখানে সে ওই রাত্রে বসেছিল, সুযোগ বুঝে ওই রাত্রে তাকে হত্যা করেছে। এবার আসি জয়নাল ভাইয়ের ঘটনা।
কালু মিয়ার মৃত্যুর পর 2 থেকে 3 মাস চলে যায়, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এই জয়নাল ভাই এক সন্ধ্যার পর এশার নামাজের আগে মাছ ধরতে গিয়েছিলেন টেটা দিয়ে, অনেকে এটাকে কোচও বলে থাকেন। জয়নাল ভাই এই টিপু ভাইয়ের ক্রয়কৃত ভিটেটার পাশে কোচ দিয়ে বা টেটা দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। যাওয়ার সময় মসজিদের একটু পরে একটা চায়ের দোকান ছিল, রাজ্জাকের চায়ের দোকান, অনেকে রাজ্জাক জেঠা বলতেন, রাজ্জাক জেঠার চায়ের দোকান। তো ওই চায়ের দোকানে বেশ কিছু লোকও বসেছিল আর কি, তারাও চা পান করছিলেন। উনি তো যখন মাছ ধরতে যাচ্ছিলেন ওই লোকজনও তাকে দেখেছিল। তো উনি মাছ ধরতে গিয়েছেন, কিছু সময় পরেই আবার উনি চলে আসছেন এখান থেকে। তখনও কিন্তু ওই চায়ের দোকান বা ওই জায়গাতে ইলেকট্রিসিটি আসে নাই আর কি, হারিকেনের আলোতে সবাই বসে আছে। তো জয়নাল ভাই যখন ওই পথ দিয়ে ফিরছিলেন, আবার সবাই বলছেন যে রে জয়নাল, কি হলো রে, এত তাড়াতাড়ি চলে আসছিস, গেলি আর চলে আসলি, আয় চা খেয়ে যা। তখন ওখানকার লোকজন দেখছিল যে এই জয়নাল ভাইয়ের কোমরে একটা ব্যাগ রয়েছে, ওই ব্যাগের মধ্যে বড় একটা কোনো কিছু নড়াচড়া করছে। তখন ওখানে থাকা একজন মুরব্বী গোছের লোক বলে, এরা জয়নাল কি মাছ পাইলি, শোল মাছ নাকি? তখন জয়নালের মধ্যে, হ্যাঁ বড় একটা শোল মাছ পাইছি, কিন্তু কি যেন ওই সময় পায়ে একটা কামড় দিল, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি, এখন আর চা খাবো না, তাড়াতাড়ি বাসায় যাবো। লোকজন রাস্তা ঠিক আছে, যাতে তাড়াতাড়ি বাসায় যাবে, গিয়ে দেখ কি কামড় দিল, ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওষুধ লাগায়। তো উনি তো বাড়িতে চলে আসছেন, বাড়িতে গিয়ে উনি ওনার যে টাকা ব্যাগ এসব রেখে গোসল করেছেন। এরপর ওনার স্ত্রীকে নিয়ে ওই এলাকায় একজন মহিলা ওঝার বাড়িতে গিয়েছেন। যাওয়ার আগে উনি পায়ে কিছু একটা দিয়ে মানে বাঁধন দিয়েছিলেন। ওই মহিলা ওঝার কাছে যাওয়ার পর ওই ওঝা উনি ওনার মতো করে বিষ নামিয়েছেন, পায়ের বাঁধন খুলে দিয়েছেন। এরপরে নাকি জয়নাল ভাই বমি করতে শুরু করেন। তখন এলাকায় একটা ফার্মেসি ছিল, ওই ফার্মেসির মালিকের নাম ছিল বাবুল, বাবুলের ফার্মেসি বলে এটা পরিচিত ছিল। তো সেখানে যখন নিয়ে যাওয়া হয় তখন ওই বাবুল ভাই পরামর্শ দেন যে অবস্থাটা ভালো মনে হচ্ছে না, দ্রুত ফেনী সদর হসপিটালে নিয়ে যাও। তখন একটা সিএনজি চালক রয়েছে এলাকায়, নাম হলো পারভেজ। এই সিএনজি চালক পারভেজকে নক করা হয়, ফোন করা হয়, পারভেজ সিএনজি নিয়ে চলে আসেন। ওই সিএনজিতেই এই জয়নাল ভাইকে ফেনী সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে উনি ছটফট করতে থাকেন। এরপর জয়নাল ভাই ইন্তেকাল করেন। পরের দিন তার জানাজা এবং দাফনের আগে একজন সাপুরেকে আনা হয়। সাপুরে জয়নাল ভাইয়ের পায়ে যে কামড়টা ছিল এটা দেখে আঁকড়ে ওঠেন, বলেন যে না রে, এটা তো কোনো স্বাভাবিক সাপের কামড় না, এটা সাপই না, এইটা ভয়ঙ্কর কোন একটা পিশাচ কামড়েছে। আর এই ধরনের পিশাচের দাঁতে থাকে ভয়ঙ্কর বিষ, এই পিশাচের বিষের বিষক্রিয়াতেই মূলত জয়নাল ভাই মারা গেছে, কোন সাপের কামড়ে মারা গেছে। লোকজন জয়নাল ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞেস করে যে জয়নাল যে ওই সময় মাছ ধরে ফিরতেছিল এটা কি মাছ ছিল। তারা কিন্তু সন্দেহ করছেন যে ঘটনাটা কি, যখন বলছে যে পিশাচে কামড় দিয়েছে। কারণ জয়নাল ভাই কিন্তু দোকানে থাকা ওই চা পান করছিল যারা, তাদেরকে কিন্তু বলেছিল যে পায়ে কিন্তু কামড় দিছে, আগে শোল মাছ ধরছে। জয়নাল ভাইয়ের স্ত্রী বলেন যে না তো, সে তো কোনো মাছ নিয়ে বাড়িতে ফেরত আসে নাই। তখন সবাই বুঝতে পারে যে ভয়ঙ্কর কোন একটা ফাঁদে এই জয়নাল ভাই পড়ে গিয়েছিল। আর পরবর্তীতে ওই কুয়ের ঢিবি সমান করার সময় যারা ছিলেন, 4-5 জন ছিলেন, এদের একজন মারা গিয়েছেন। তবে তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নেওয়া হয়েছিল, কারণ ওই ধরনের অস্বাভাবিক কোনো বিষয় তার মধ্যে দেখা যায়নি। তবে ওই 3 জন ব্যক্তির মৃত্যুর পর আর অস্বাভাবিক কোনো কিছু ঘটেনি। এটাই ছিল ঘটনা। আমরা এই উই পোকার ঢিবি বা এই ধরনের উঁচু ঢিবি বা পিঁপড়ার উঁচু ঢিবি সমান করা সংক্রান্ত একটা ঘটনা এর আগে আমরা প্রচার করেছিলাম। তো এই ধরনের অনেক পুরনো যে ঢিবিগুলো, এই ঢিবিগুলো অবশ্যই সমান করার আগে চিন্তা ভাবনা করেই যেতে হবে। আমরা এর আগের ঘটনা তো শুনেছিলাম যে এইগুলো কিন্তু জিনেদের আবাসস্থল হয় অনেক সময়, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। আশা করি ওনার কাছ থেকে আরো অনেক ঘটনা আমরা পেতে থাকবো। মোহাম্মদ আকবর হোসেন ভাই,
প্রিয় লিসেনার্স, চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সৌরভ ইসলাম। ওনার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলার বৃন্দাবন পাড়ার পূর্ব পাড়া নামক স্থানে। এই জায়গাটা বগুড়ার একদমই মাঝখানে বলে জানিয়েছেন সৌরভ ভাই। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1965 থেকে 68 সালের মধ্যবর্তী সময়। ওনার নানা নানির তখন নতুন বিয়ে হয়েছে। ওনার নানা বাড়ি এই পূর্ব পাড়াতে। বাড়িতে তখন শুধু দুজন থাকতেন, ওনার নানা এবং নানি। নানার বাবা মা তখন অন্য আর একটা বাসায় থাকতো। এভাবে কাটতে থাকে 2-3 মাস। ওনার নানার নাম হচ্ছে ধলু আর নানির নাম সাহেরা। 2-3 মাস তো চলে গেল। হয় কি, ওই নানার একটা কাজ পড়ে যায়, ওই কাজের জন্য তাকে ঢাকায় যেতে হবে। 1 সপ্তাহের মতো ঢাকাতে থাকতে হবে। চিন্তা করলেন যে একা একা নানিকে উনি রেখে যাবেন, বিষয়টা কেমন হয়ে যায় না? একা একা উনি কিভাবে থাকবেন? তখন নানা নানিকে বলেন যে তুমি একা একা বাসায় কিভাবে থাকবে, আমি যে কয়েকদিন না আসি, তুমি এক কাজ করো, তুমি তোমার মায়ের বাসায় চলে যাও। নানি বলেন যে হ্যাঁ ঠিকই তো, একা একা আসলে বাসায় কিভাবে থাকবো, মায়ের বাসায় যাব, তবে ঘর বাড়িটা একটু গুছাই যাই, টুকিটাকি কাজ আছে, কালকে যাব। নানা বলেন ঠিক আছে। তো উনি তো চলে গেছেন, মানে নানা তো চলে গেছেন ঢাকাতে। নানা চলে যাওয়ার পর ওই দিনটা নানির বেশ কিছু কাজ করতে করতেই চলে যায়। পরের দিন আবার উনি ওনার মায়ের বাড়িতে চলে যাবেন। বাসায় কিন্তু উনি একা। নানি কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। সারাদিন তো কাজ কাম করে শেষ করেছেন টুকিটাকি কাজগুলো। এশার আজান যখন দিয়েছে, এশার নামাজ উনি পড়েছেন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। মাঝরাতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে ওনার যে ঘরটা, ওই ঘরের চতুর্দিকে ঘোড়া দৌড়ালে যেরকম শব্দ হয়, ওরকম টকবক টকবক শব্দ হচ্ছে ঘোড়ার খুরের। আর ঘোড়া মাঝে মাঝে ডেকে ওঠে যেরকম শব্দ করে, ওই রকম শব্দ হচ্ছে। নানি চিন্তা করলেন যে কি ব্যাপার, বাড়ির আশেপাশে দৌড়াদৌড়ি করছে ঘোড়া। ঘোড়া এই এলাকায় কোত্থেকে আসলো? কার ঘোড়া দৌড়াচ্ছে, ডাকছে? হঠাৎ করে এরকম শব্দ শুনে উনি কিছুটা ভয় পেলেন। আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিলেন। আবার উনি ঘুমিয়ে পড়লেন। এবার ঘুমের মধ্যে উনি ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখলেন। উনি দেখলেন ওনার যে ঘরটা, এই ঘরের যে কয়েকটা রুম রয়েছে, একটা কোণার দিকে একটা রুম রয়েছে, ওখানে 10 থেকে 20 ফুট লম্বা একটা কালো সাপ, ভয়ঙ্কর সাপ, কিন্তু এই সাপটির লেজ কাটা, লেজ নেই। আর ওই ঘরটার মাঝখান বরাবর দেবে গেছে, মনে হচ্ছে মাটি ওখানে বসে গেছে, গোল হয়ে বসে গেছে। উনি দেখছেন যে ওই সাপটির সামনে 7টা ব্যাগের মতো রয়েছে, যার মধ্যে স্বর্ণালঙ্কার রয়েছে, স্বর্ণের পয়সা রয়েছে। আর পাশে একটা পান রাখা। কেউ যদি পান কিছুটা চিবিয়ে বের করে কেমন দেখা যায়, ওই রকম একটা পান। ওই সাপটি মানুষের মতো করে কথা বলছে। নানিকে উদ্দেশ্য করে বলছে, নে এই পানটা খা, তাহলে সব অলংকার সোনা তোর, এগুলো কখনোই কমে যাবে না, শুধু বাড়বেই। তুই শুধু পানটা খা। আর একটা কাজ করতে হবে, আমাকে উপাসনা করতে হবে, তাহলেই সব তোর। নানি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। উনি এই সাপটিকে দেখে ভয় পেয়েছেন, তবে উনি সাফ বলে দেন, আমি এক আল্লাহ ছাড়া কারো উপাসনা করি না। তোকে উপাসনা করব মানে? কখনো না। সাপটি এই উত্তর শুনে বলে ওঠে, তোর বংশ আমি শেষ করে ছাড়ব। সাথে সাথে ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে আবারও আয়াতুল কুরসি পড়ে, দোয়া দুরূদ পড়ে নিজের গায়ে ফু দেন। এটাকে দুঃস্বপ্ন ভেবে উনি শুয়ে পড়েন। সকালবেলা উনি বাসা পরিষ্কার করার সময় সেই কোণার ঘরে গিয়েছেন। কিছুক্ষণ পরে উনি ওনার মায়ের বাড়িতে চলে যাবেন। চিন্তা করেন আবার ওইটি সকালবেলা ঝাড়ু টাড়ু দিয়ে যাই। ওই কোণার ঘরে যাওয়ার পর উনি অবাক হয়ে গেছেন। সত্যি ওই ঘরের মেঝের একটা মাঝ বরাবর জায়গা 1 হাতের মতো দেবে গেছে।
আর ওই সাপটা যেখানে স্বপ্নের মধ্যে উনি দেখেছেন বসেছিল, ওই জায়গাটা মনে হচ্ছে পুরো কালো হয়ে গেছে। অনেক সময় দেখা যায় ফ্লোরের উপরে যদি আমরা মশার কয়েল জ্বালাই, ওই কয়েলটা যদি পুড়তে থাকে, কোনো স্ট্যান্ড ছাড়া যদি কয়েল জ্বলতে থাকে, তাহলে এটা কিন্তু ওই পুড়তে পুড়তে আগুন যদি দিয়ে আস্তে 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 আসতে থাকে, ওই জায়গাগুলো কিন্তু কালো হয়ে যায়, একদম দেখলেই বোঝা যায় এখানে কয়েল ধরানো হয়েছিল। মনে হচ্ছে যে এই সাপটা যেখানে বসেছিল ওই জায়গাটা পুরো কালো হয়ে গেছে। এখানে এরকম কোনো কিছু একটা বসেছিল এবং সাপ জাতীয় কিছু বসেছিল, পেঁচিয়ে বসেছিল, এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা দেখার পর উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি আর কোনো কাজ কাম না করে দ্রুত ঘর বাড়িতে তালা লাগিয়ে উনি ওনার মা বাবার বাসায় চলে যান। মায়ের বাসায় গিয়ে উনি সবকিছু খুলে বলেন। তো ওনার বাবাও এই কথা শুনেছেন। উনি বলেন যে তোমার হাজবেন্ড তো নাই, একা একা বাসায় ছিল ওই রাত্রে, এই জন্য মনে হয় তুমি দুঃস্বপ্ন দেখেছ। এরপরে কিন্তু আর কয়েকদিন কোনো সমস্যা হয় নাই। নানা মোটামুটি এক সপ্তাহ পর ফেরত আসছেন। ফেরত আসার পর নানিকে নিয়ে আবার ওই বাড়িতে চলে যান। নানাকেও কিন্তু নানি এই ঘটনা খুলে বলেছিলেন। নানি বলেন যে চলো তো যাই তাহলে এই ঘরটা দেখি। তো ওই ঘরে যখন ওনারা দুইজন গিয়েছেন, দেখেন যে একদম স্বাভাবিক। এটার যে ফ্লোরের একটা অংশ দেবে গিয়েছিল এটা একদম স্বাভাবিক, আর ওই যে পোড়া যে কালো দাগ ওইটাও নেই। তখন নানা বলেন যে তুমি দুঃস্বপ্ন দেখেছ। তাই যদি হতো তাহলে এই ফ্লোরটা তো দাবাই থাকতো। নানা কিন্তু বিষয়টাতে ওরকম গুরুত্ব দেন নাই। এরপর সবকিছু স্বাভাবিক ঘটতে থাকে, চলছে সবকিছু স্বাভাবিক। নানি যখন প্রথমবার গর্ভবতী হন, সন্তান সম্ভব হন, যখন ডেলিভারির সময়টা কাছে চলে আসে, নানি তখন নিজের মা বাবার বাড়িতে চলে যান। নানির মা বাবার যে বাসা, এটা বগুড়ার মাঝখান দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পাড়ে। সেই নদী পার হয়েছেন, পার হতে কোনো সমস্যা হয় নাই। বিপদ বাধে নদীর ওপারে গিয়ে নানি দেখতে পান স্বপ্নে দেখা ওই সাপটা গ্রামের যে রাস্তাটা রয়েছে, যে রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তা একদম ব্লক করে লম্বা হয়ে শটান হয়ে শুয়ে আছে। সাপটাকে দেখে উনি বেশ ভয় পেয়ে যান। উনি ওনার সাথে থাকা অন্যান্যদেরকেও বলেন যে আপনারা কেউ সাপ দেখতে পাচ্ছেন? সবাই বলে যে না, তো আমরা কোনো সাপ দেখতে পাচ্ছি না। তখন নানি বুঝতে পারেন যে এই সাপটাকে শুধু উনি দেখছেন, অন্য কেউ সাপটাকে দেখতে পাচ্ছেন না। উনি বুঝতে পারেন যে এখানে খারাপ কিছু হতে যাচ্ছে। এদিকে সবাই তো ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সাপের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কেউ তো দেখছে না। এখন নানি তো যেতে পারছেন না। সবার জোরাজুরিতে একটা সময় ওই সাপটাকে ডেঙিয়েই তাকে যেতে হয়। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল নানি তার মা বাবার বাড়িতে যাওয়ার পর। নানি যখন সন্তান হয়, এই সন্তানটি মৃত অবস্থায় জন্ম নেয়। নানি বুঝতে পেরেছিলেন ওই সাপটি মূলত এই ক্ষতিটা করেছে। নানা নানির দুজনেরই মন খারাপ। নানি নানাকে আবারও ওই সাপটির কথা বলেন, কিন্তু নানা আসলে বিশ্বাস করতেই চান না। কেননা বিয়ের আগে নানা তো এই বাড়িতেই থাকতেন, এই ঘরটাতেই থাকতেন, কই তখন তো কোনো সমস্যা হয়নি। যেহেতু একটা বিষয় হয়েই গেছে, তখন নানা সিদ্ধান্ত নেন যে নানিকে নিয়ে একটি কবিরাজের কাছে যাবেন। কবিরাজের কাছে যান, তবে কবিরাজ কিন্তু বিষয়টা আসলে ওইভাবে বুঝতে পারে না। সে শুধু অনুমান করে বলে, মনে হয় ওই দিনটাই কোনো ক্ষতি টতি করছে, আপনি ওকে পূজা করেন নাই, তার প্রস্তাবে না করেছেন, এই কারণে সে প্রতিশোধ নিয়েছে। তখন কবিরাজ কি করেছেন, সে তার মতো করে ঝাড়ফুঁক করে নানির শরীর বন্ধ করে দিয়েছেন এবং উনি বলেছেন যে আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপর স্বাভাবিকভাবেই প্রায় 2 বছর কেটে যায়। এরপর নানি আবার গর্ভবতী হন। এবারের সন্তানটি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই জন্ম হয়। এটি একটি ছেলে সন্তান। সন্তানের বয়স তখন 3 মাস, 3 মাসের বাচ্চা আর কি। নানি কিন্তু এই বাচ্চাটিকে চোখের আড়াল হতে দিতেন না, সবসময় কাছাকাছি রাখতেন। একবার হয় কি, দুপুরবেলা নানা বাসায় নাই, নানি বাচ্চাটিকে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়েছেন। তখন মনে পড়ে কিছু ওষুধ আনতে হবে। নানি চিন্তা করেন ওষুধের দোকান তো একদম এখানেই, দৌড়ে গিয়ে নিয়ে আসি। উনি গিয়েছেন, ওষুধ নিয়ে যখন ফিরছিলেন তখন দেখেন যে ওনার বাড়ির পাশেই আরেকটা বাসা রয়েছে, শরীফ নামে একজনের বাসা, যাকে ওনারা চাচা বলেন। তো ওই শরীফ চাচার বাসায় অনেক মানুষ জমা হয়েছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত মানুষ কেন, কোনো সমস্যা হয়েছে কিনা। একজনকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। তখন একজন বলল যে এই
শরীফ চাচার স্ত্রীকে নাকি গতকালকে রাত্রে জিনে ধরেছে। এক কবিরাজের জিন ছাড়াচ্ছে, এগুলো দেখার জন্য উৎসুক জনতার ভিড়। নারী চিন্তা করে আমি একটু দেখে আসি, বাচ্চা তো ঘুমাচ্ছেই। উনি যখন গিয়েছেন ওখানে, তখন কবিরাজ বলছেন যে আমার কাজ কিন্তু শেষ দিক, সবাই সাবধানে থাকেন, এই জিনটা এখন চলে যাবে, যাওয়ার সময় কিন্তু কোনো একটা ক্ষতি করে দিয়ে যেতে পারে। তো জিনটা চলে গেল। ওই মহিলা যার উপর জিন আসর করছে উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো নানি তার মতো করে বাসায় চলে আসছেন, কারো তো কোনো ক্ষতি হলো না। নানি যখন বাড়িতে আসছেন, উনি দেখেন যে দোলনায় ওনার সন্তান নিথর অবস্থায় পড়ে রয়েছে। প্রথমে মনে করছেন ঘুমাচ্ছে, কিন্তু না, তার সন্তানের আশেপাশে রক্ত দেখা যাচ্ছে। মূলত তার সন্তানটি মারা গিয়েছে, আর সন্তানের মুখটা একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে উনি তো সহ্য করতে পারেন না। কোন মা এটা সহ্য করবে? প্রচন্ড রকমের চিৎকার করে কান্নাকাটি শুরু করেছেন। তার কান্নার আওয়াজে আশেপাশের বাড়ির লোকজনও চলে আসে। তারাও এই বাচ্চাটিকে দেখে ভয় পেয়েছেন। নানাকে খবর দেওয়া হয়, নানা বাসায় চলে আসেন। নিজের সন্তানের মৃত্যু দেখে উনিও খুব কান্নাকাটি করেছেন। তাহলে কি ওই জিনটা চলে যাওয়ার সময় এই বাচ্চাটিকে হত্যা করে গিয়েছিল? আসলে ব্যাপারটা কি? বাচ্চাটিকে খবর দেওয়া হয়। নানা এবার আরেকজন কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজকে বলেন আমার সন্তানকে কে হত্যা করেছে, কোন জিন হত্যা করেছে, তাকে খুঁজে বের করেন। কবিরাজ জানান যে একটু সময় দিতে হবে, এটা স্বাভাবিক কোনো জিনের কাজ বলে মনে হচ্ছে না। আর ওই জিনটা করেছে, ওই যে পাশের এক মহিলার উপর যে জিন আসর করেছে, ওই জিনটা এই কাজ করেছে বলে মনে হচ্ছে না। উনি সময় নেন, পরবর্তীতে যে তথ্য জানান সেটা খুবই ভয়ঙ্কর তথ্য। উনি জানান এই জিনটার নাম হচ্ছে ড্রিকর। এই জিনটা কোনো ধর্ম পালন করে না, এমনকি জিনেদের মধ্যে যে জাত রয়েছে, বিভিন্ন গোত্র রয়েছে, সে কোনো গোত্রের মধ্যেও পড়ে না। আর এটা অনেক শক্তিশালী। এই জিনেরা হাজার হাজার বছর বেঁচে থাকে। মূলত এই জিনেদের জন্মগুলো অস্বাভাবিক পদ্ধতিতে হয়। আফ্রিকাতে, তারপরে মিশরীয় যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক গুলো রয়েছে, আফ্রিকার যে ভয়ঙ্কর তান্ত্রিক গুলো রয়েছে, এই তান্ত্রিক গুলো নাকি বিশেষ পদ্ধতিতে এই জিনেদের জন্ম দেয়। এই পদ্ধতিটা অজানা যে আসলে এটা কোন পদ্ধতিতে হয়ে থাকে। মূলত এক বিশেষ ভয়ঙ্কর জাদুবিদ্যার মাধ্যমে এই জিনেদের জন্ম হয়। এই জিনেদের সংখ্যা পৃথিবীতে খুব বেশি নয়। এরা কারোর সাথে সহজে কথা বলে না। এদেরকে মারাটা অনেক কঠিন বিষয়। এদের জন্মটা অস্বাভাবিক পদ্ধতিতে এবং কালো জাদুর মাধ্যমে হয় বলে এরা অন্যান্য জিন থেকে অত্যন্ত শক্তিশালী হয়। এই জিন কিভাবে এখানে এসেছে, কিভাবে এই বাড়ির উপর নজর দিয়েছে, এটাও বুঝতে পারছেন না কবিরাজ, এটাও জানিয়ে দেন। আর এই ড্রিকরকে থামানোর কোনো উপায় তার জানা নেই। একে থামাতে যেই কাজ করবে তার অবস্থাও খারাপ হয়ে যাবে। সুতরাং কি করা যায়? তখন কবিরাজ বলেন যে আমার খুব ভালো একজন জিনের সাথে সম্পর্ক রয়েছে, তাকে সবসময় ডাকা হয় না, তাকে ডেকে এই বিষয়ে তথ্য নেওয়া যায় কিনা এটা জানতে হবে। 2 দিন সময় চান কবিরাজ। 2 দিন পর এসে নানাকে ভিন্ন রকমের আর একটা তথ্য জানান। সেটা হচ্ছে যে সেই জিন জানিয়েছে, মানে ভালো যে জিন, সে জানিয়েছে যে এই ড্রিকরকে আসলে কোনো উপায়ে থামানো খুব কঠিন বিষয়, তবে একটা উপায় আছে, সেটা চেষ্টা করে দেখা যেতে পারে। সেটা হচ্ছে 4 ধরনের বন্য প্রাণী হতে হবে। এই 4 ধরনের বন্য প্রাণীর 4টা দাঁত আনতে হবে। তাহলেই শুধু একটা বিশেষ পদ্ধতির মাধ্যম দিয়ে এই ড্রিকরকে শুধু এই বাড়িতে আসা বন্ধ করা যেতে পারে। এছাড়া তাকে যে সরিয়ে দেয়া, তার সাথে যুদ্ধ করে তাকে কাবু করা, এই বিষয়টা পসিবল হবে না। এই তথ্য যখন জিনের কাছ থেকে পান, এরপরে ওই কবিরাজ নানাকে বলেন যে উনি 2টো দাঁত সংগ্রহ করেছেন, নানাকে আরো 2টো দাঁত সংগ্রহ করতে বলেন। নানা এরপর 2টো দাঁত সংগ্রহ করেন। একটি হচ্ছে কুমিরের দাঁত,
আর একটা হচ্ছে বন্য মহিষের দাঁত। এই দুটো দাঁত সংগ্রহ করে যখন কবিরাজকে উনি দেন, কবিরাজ দাঁত দুটো নিয়ে চলে যান। এর একদিন পর কবিরাজ আবার 4টা দাঁত নিয়ে ফেরত আসেন। দেখা যায় এই 4টা দাঁতই লাল টকটকে হয়ে গেছে। কবিরাজ কোন পদ্ধতিতে এই রিচুয়ালটা করেছিলেন এটা নানা জানতে পারেন নাই। নানার বাড়ির চতুর্দিকে 4 ফুট করে গর্ত করা হয়, 4টা গর্ত করা হয়েছে। এরপর ওই দাঁতগুলো ওখানে পুঁতে দেওয়া হয়েছিল। কবিরাজ বলেছিলেন যে ওই জিনটা এখানে প্রবেশ করতে পারবে না। কবিরাজ এটাও বলেছিলেন যে এরপরে আপনাদের সন্তান হবে ইনশাল্লাহ, একটি সন্তানের এক হাতে 6টা আঙ্গুল থাকবে, যেটা অনেকেরই দেখা যায় আর কি। আর আরো বেশ কিছু তথ্য কবিরাজ বলেছিলেন আর কি। আল্লাহর রহমতে এরপর আর কোনো সমস্যা না হলেও নানা নানির কিন্তু আর কোনো ছেলে সন্তান হয়নি। ওনাদের 6 জন সন্তান হয়েছে পরবর্তীতে। এই 6 জন সন্তানই কন্যা সন্তান। কালের বিবর্তনে সেই বাড়ি নতুন করে তৈরি করা হয়েছে। তবে যেই ঘরটাতে নানি দেখেছিলেন ওই সাপটাকে মাটি দেবে গিয়েছিল বা ফ্লোর দেবে গিয়েছিল বলে উনি দেখেছিলেন, ওই ঘরটা এখনো পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই ভিন্ন রকমের জিনের কথা শুনলাম, যারা সম্পূর্ণ আলাদা। এদের কোনো গোত্র নাই, কোনো ধর্ম নাই, এদের জন্মটাই সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। এই জন্য এরা অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। তবে যাবার আগে আবারও বলছি, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুল্লাহ আল ফারাজ। ওনার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। গ্রামের নামটি বলেছেন, তবে সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশের অনুমতি দেননি। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটির 2টি অংশ রয়েছে। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে অংশটি, এই অংশটি মূলত ওনার নানাকে কেন্দ্র করে। আপন নানা না, ওনার আম্মুর চাচা খুবই পরহেজগার একজন মানুষ ছিলেন। গ্রামের সবাই তাকে হাজী সাহেব বলে ডাকতেন, কেননা ওই গ্রামে উনি সর্বপ্রথম হজ করেছিলেন। নানা এখন থেকে প্রায় 13 বছর আগে মারা গিয়েছিলেন, অর্থাৎ 2012 সালের দিকে। উনি খুবই পরহেজগার একজন মানুষ ছিলেন। উনি 2টি বিয়ে করেছিলেন। প্রথম ঘরে একটি ছেলে যার নাম সাদ্দাম, দ্বিতীয় ঘরে ওনার 2 ছেলে 2 মেয়ে ছিল। 2 স্ত্রীর জন্য উনি আলাদা ঘর তৈরি করে দিয়েছিলেন। মৃত্যুর কয়েক বছর আগে থেকেই উনি খুব অসুস্থ হয়ে পড়েন। নতুন ঘরের একটি রুমেই উনি থাকতে শুরু করেন। ওনার দ্বিতীয় স্ত্রীর জন্য নতুন যে ঘরটি তৈরি করেছিলেন, ওই ঘরেরই একটি রুমে উনি থাকতেন। অনেক চিকিৎসা করানো হয়েছে, কিন্তু উনি সুস্থ হননি। ধীরে ধীরে উনি শয্যাশায়ী হয়ে পড়েন। ওনার একটি লাঠি ছিল, সেটির উপর ভর দিয়েই উনি হাঁটার চেষ্টা করতেন। মৃত্যুর 6-7 মাস আগে উনি মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে যান। উনি ওনার ঘরে চিৎকার করে আর্তনাদ করতেন, আল্লাহ ও আল্লাহ, এরকম বলে উনি চিৎকার করতেন। এভাবে একদিন সকালবেলা উনি মারা যান। জোহরের নামাজের পর তাকে দাফন করা হয়। সবকিছু স্বাভাবিকভাবেই সম্পূর্ণ হয়েছিল, কিন্তু সমস্যা শুরু হয় ওই রাত থেকেই। যেদিন মারা যান, রাত ঘনিয়ে আসলো, সেই রাত থেকেই সমস্যা শুরু হয়ে গেল। রাত 11টা কি 12টার দিকে বাড়ির সব মানুষ স্পষ্টভাবে শুনতে পান এই হাজী নানা জীবিত অবস্থায় যেভাবে তার ঘরে চিৎকার করতেন যন্ত্রণায়, ঠিক সেভাবেই উনি চিৎকার করছেন। ঠিক সেই ঘরটাতে, যেই ঘরটাতে উনি মারা গিয়েছিলেন। কেউ কেউ সাহস করে ওই ঘরের দরজা খুলে ভিতরে ঢুকেছিলেন, কিন্তু যখনই ভিতরে ঢুকেছেন শব্দটাও বন্ধ হয়ে যায়, আর ওই ঘরেও কেউ নেই। শুধু যে ওই রাতটাই হয়েছিল বিষয়টা এরকম নয়, এই ঘটনা কিন্তু চলতে থাকে। এর ঠিক পরের দিন হাজী নানার শ্যালিকা, ওনার স্ত্রীর বোন, আসেন ওই বাড়িতে। রাত হয়ে গেছে, উনি চলে যেতে চাইলে
হাজিনার স্ত্রী তো তাকে যেতে দেন নাই, বলে তুমি আজকে রাত্রে এখানেই থাকো। উনি আবার খুব সাহসী মানুষ ছিলেন। উনি চিন্তা করলেন যে তাহলে এই হাজি নানা যেই ঘরে মারা গিয়েছেন এখানেই থাকি, যেহেতু ঘরটা খালি আছে। উনি ওই ঘরেই থাকলেন, সেখানেই তাকে শোবার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। প্রথম দিকে কোনো সমস্যা হয় নাই, উনি ঘুমিয়ে পড়েছেন। রাত 1টা কি 2টার দিকে হঠাৎ করে উনি চিৎকার করে ওঠেন, চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসছেন। ওনার চিৎকার চেঁচামেচি শুনে বাইরে অন্য লোকজনও বাইরে বের হয়ে এসেছে, কি হয়েছে কি হয়েছে। তখন উনি সব কথা খুলে বলেন। উনি বলেন যে উনি তো ঘুমিয়েছিলেন, হঠাৎ করে কে যেন এসে তাকে বলছে, তোর এত বড় সাহস, তুই আমার ঘরে ঘুমাস, তাও আবার ওযু ছাড়া ঘুমিয়েছিস। উনি চোখ মেলে দেখেন যে হাজি নানা লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন। তখনই উনি চিৎকার দিয়ে কান্নাকাটি করতে করতে বাইরে চলে আসছেন। সকাল হলেই উনি তো তাড়াতাড়ি বাড়িতে চলে গেছেন। এরপর কয়েকদিন ওই ঘরে আর কেউ থাকেন নাই। কয়েকদিন পর ওনার প্রথম স্ত্রীর সন্তান, এই যে সাদ্দাম মামা, উনি বললেন যে আরে ও কিছু না, আমি এখন থেকে এই ঘরে থাকবো। উনি ওই রাত্রে ওই ঘরে শুয়েছেন, ঘুমিয়েও গেছেন। গভীর রাত্রে হঠাৎ করে উনি অনুভব করেন যে ওনার হাত কেউ ধরেছে, খুব আলতো করে ধরেছে। উনি চোখ খুলে দেখেন ওনার বাবা অর্থাৎ হাজি নানা তার হাত ধরে বলছেন, কিরে আব্বারে কি ভুলেই গেলি? উনি চোখ খুলে যখন দেখেছেন যে তার বাবা, আর শুনেছেন যে এই কথা, উনি তো প্রচন্ড রকমের ভয় পেয়ে যান। তবে মুহূর্তের মধ্যে সেই ছায়াটা মিলিয়েও যায়। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, দ্রুত ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসছেন। অন্য লোকজনও বের হয়ে আসে, কি হইলো কি হইলো। উনি বলেন যে এই ঘটনা। উনি ওই রাত্রে আর ওই ঘরে ঘুমান নাই, অন্য ঘরে চলে গেছেন, আগে যেই ঘরে ঘুমাতেন। এরপর থেকে ওই ঘরে আর কেউ ঘুমাতো না। মাঝে মাঝে হাজি নানার সেই ঘর থেকে ওনার সেই মৃত্যু যন্ত্রণার আর্তনাদ ভেসে আসতো। ও আল্লাহ গো, বাবা গো, মা গো, আল্লাহ মরে গেলাম, এরকম শব্দ শোনা যেত, তবে কাউকে দেখা যেত না। একদিন হয় কি, হাজি নানার দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে আনিস মামা মাগরিবের কিছুক্ষণ পর বাড়ির উঠোনে বসেছিলেন। উঠোনের এক প্রান্তে একটি টিউবওয়েল ছিল, টিউবওয়েলের পাশে ওয়াশরুমও ছিল। তিনি হঠাৎ করে দেখেন যে একদম হাজি নানার মতো দেখতে একজন লোক উঠান দিয়ে হেঁটে হেঁটে টিউবওয়েলের কাছে গেলেন, বালতি নিলেন, টিউবওয়েল থেকে পানি চেপে নিলেন বালতিতে। এরপর ওই বালতি থেকে আবার পানি আর একটা পাত্রে ঢেলে সেই পাত্রটা নিয়ে উনি ওয়াশরুমে চলে গেলেন। আনিস মামা কিন্তু একদম ভুলেই গিয়েছিলেন যে তার বাবা মারা গেছে। উনি কি মনে করে ওই ওয়াশরুমের কাছে গিয়ে ডাকতে লাগলেন, আব্বা ও আব্বা। কিন্তু কাছে যাওয়ার পর উনি দেখেন যে ওয়াশরুমের দরজাটা তো খোলা, ভিতরে কেউ নেই। তখন ওনার হুঁশ ফেরে, আরে এটা আমি কি দেখলাম। তখন ওখানে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির লোকজন প্রথমে খেয়াল করে নাই, কারণ তো চিৎকার দেন নাই। তখন দেখেন আনিস মামা পড়ে আছে, তখন ওখান থেকে তাকে তুলে আনা হয়। তার জ্ঞান ফেরানো হলে তখন উনি সবাইকে বলেন উনি কি দেখেছেন। এর অল্প কিছুদিন পর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন অর্থাৎ ফারাজ ভাই, ওনার বড় মামি এক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছেন। ওযু করার জন্য তিনি যখন দরজা খুললেন, উনি দেখেন উঠানের মাঝখানে হাজি নানা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছেন। উনি তো ভয়ে তড়িঘড়ি করে দরজা বন্ধ করে দেন। এরপর থেকে উনি কখনো রাতে বাইরে গিয়ে ওযু করতেন না, আগে থেকেই ওযুর পানি ঘরে এনে রাখতেন। এভাবে নাকি অনেকেই হাজি নানাকে দেখেছেন লাঠি হাতে ধীরে ধীরে হাঁটছেন, আর মাঝরাতে তার আর্তনাদ শোনা যেত। এরকম সমস্যা যখন চলছে, বাড়ির মুরব্বীরা একজন হুজুরের শরণাপন্ন হলেন। হুজুর কিছুদিন সময় নিলেন, তবে সমস্যাটা বলেন নাই, শুধু এতটুকু বলেছিলেন যে ওনার জন্য একটা গরু সাদাকা করে দিতে, গরু জবাই করে তার মাংস গরিব দুঃখীর মধ্যে খাইয়ে দিতে। তো সত্যি সত্যি এইটা যখন করা হলো, এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। হাজি নানার সেই আর্তনাদ, তাকে দেখা, এই সমস্যাগুলো একদম বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত এই টাইপের ঘটনা আর ঘটেনি। এবার আসি এই ঘটনার অন্য অংশে।
ঘটনাটি ঘটেছিল 2018 সালের দিকে। যাকে নিয়ে ঘটনা, উনি এই ফারাজ ভাইয়ের নানার মেজ ভাইয়ের স্ত্রী। তো উনি ছিলেন ভীষণ সাহসী একজন মহিলা। গ্রামে কোনো মহিলা মারা গেলে সেই লাশ গোসলের জন্য তার ডাক পড়ত। এছাড়া উনি একজন ধাত্রী হিসাবেও এলাকায় বেশ পরিচিত ছিলেন। কারো সন্তান জন্ম নিলে তাকেই ডেকে আনা হতো। আর উনি মানুষ হিসাবে খুবই ভালো এবং পরহেজগার ছিলেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও উনি মিস করার চেষ্টা করতেন না। আর ওনার ছিল 5 ছেলে 2 মেয়ে। ছেলেদের বিয়ে হয়ে গেলে আলাদা করে দেন, সবাই নিজ নিজ সংসার করতে থাকে। উনি ওনার স্বামীর যে ঘর, সেই ঘরেই থাকতেন। উনি ওনার ঘর চেঞ্জ করেন নাই। আর ওনার যে হাজবেন্ড অর্থাৎ নানা, উনি এই 2018 সালের কয়েক বছর আগে মারা যান আর কি। এরপর উনি ওই ঘরটাতেই থাকতেন, ঘর আর চেঞ্জ করেন নাই। গ্রামের ঘরগুলো সাধারণত যেমন হয়, মাঝখানে ফাঁকা একটি জায়গা থাকে, উঠান আর কি থাকে, আর চারপাশে বড় বড় বাড়ি থাকে, শরিকানা বাড়ি, একান্নবর্তী পরিবার যেরকম হয় আর কি। উঠানের চতুর্দিকে ঘর বাড়ি থাকে। উঠানের পশ্চিম দিকে ছিল এই ফারাজ ভাইয়ের বড় মামার বাড়ি, আর তার পাশে আরেক মামার বাড়ি। যেদিন ঘটনা ঘটে সেই দিনও নানু প্রতিদিনের মতো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছিলেন। ঘর থেকে বেরিয়ে পুকুর থেকে অজুর পানি আনবেন। এই সময় বাইরে পূর্ণিমার যে আলো ছিল, সেই আলোতে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ তিনি দেখলেন উঠোনের পশ্চিম পাশে বড় মামার বারান্দায় মামার মেয়ে, যার নাম সুমাইয়া, সে দাঁড়িয়ে আছে একা। আর পাশেই মামার স্ত্রী, উনি কিছুটা দূরে আর কি, এই পাশে ছিল যে খোয়ার ছিল যেখানে হাঁস মুরগি রাখা হতো। উনি কি করছেন, হাঁস মুরগিগুলো ধরে ধরে খোয়ারে ঢুকাচ্ছেন। এসব দেখে নানু উঠোনের মাঝখানে গিয়ে ডাক দেন, কি গো সুমাইয়া, এত রাত্রে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? তিনি 2-3 বার বললেন এই কথা, কিন্তু সুমাইয়া কোনো উত্তর দিল না, শুধু দাঁড়িয়েই রয়েছে, তার দিকে তাকায়ও না। তারপর নান্নি এই পাশে মামির কাছে গেলেন, কি গো মমিনের বউ, এত রাত্রে হাঁস মুরগি ধরছো কেন? এগুলো তো সন্ধ্যায় তো তুমি ঢুকায় দাও, এত রাত্রে হাঁস মুরগি ধরতেছো। মামিও তার কথায় কোনো পাত্তা দিলেন না, উনি হাঁস মুরগি ধরে ধরে খোয়ারে ঢুকাচ্ছেন। তখন একটা সময় নানুর মনে হলো, আরে এগুলো তো সাধারণ কিছু না, মনে হচ্ছে জিন বা কোনো অদৃশ্য শক্তি মানুষের রূপ ধরে আছে। সঙ্গে সঙ্গে উনি দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিলেন। যখনই উনি দরজাটা আটকে দিয়েছেন, ওনার ঘরের চতুর্দিক থেকে একযোগে মনে হচ্ছে লাথি ঘুষি মারছে ওনার ঘরের যে বেড়া সেটাতে। উনি তো ভয়ে দোয়া দরুদ পড়তে লাগলেন। তখন তো তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছিল, ভোর হতে তো দেরি হলো না, ফজর আজান দিয়ে দিল, এরপর সবকিছু ঠিকঠাক হয়ে গেল, আর কোনো শব্দ নেই। সকালে তিনি এই ঘটনা সবার কাছে খুলে বললেন। আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এরকম যে শব্দ হলো, আশেপাশে কিন্তু কেউ এই শব্দ শোনেনি। আর এই যে ধুমধাম করে তার ঘরে আঘাত করছিল, তার ঘরটা ছিল একদম অক্ষত। একজন হুজুরের কাছে উনি যান, তার কাছ থেকে পানি পড়া আনেন, ঝাড়ফুঁক করে দেন হুজুর। দিনটা কেটে যায়। ওই রাত্রে নানু আর একা ঘুমান নাই, তার এক নাতনিকে নিয়ে ওই ঘরে ঘুমাতে গেলেন। রাত তখন তো অনেক মাঝরাত আর কি। শুরু হলো সে একই শব্দ। হঠাৎ করে ঘরের চারপাশ থেকে কেউ প্রচন্ড জোরে ধুমধাম করে কিল ঘুষি মারছে ঘরের বেড়াতে। নাতনিও তো ভয় একাকার হয়ে গেলেন। নানু সাহস দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভেতরে ভেতরে উনিও ভয় পাচ্ছিলেন। এরপর থেকে ওনার স্বামীর স্মৃতি বিজড়িত ওই ঘরে উনি আর থাকতেন না। সবসময় তার মনে একটা ভয় জমে থাকতো, মনে হচ্ছে কেউ তাকে মেরে ফেলবে। একটা সময় যিনি এত সাহসী একজন মানুষ ছিলেন, মৃতদেহের গোসল দিতেন, ধাত্রী ছিলেন, সেই মানুষ আস্তে আস্তে এত ভীতু হয়ে গেলেন যে উনি কোনো মৃত বাড়িতেও যাওয়ার সাহস পেতেন না। লাশ দেখলেই ভয় পেতেন। গোসল দেওয়া, ধাত্রীগিরি এসব কাজ উনি ছেড়ে দিয়েছিলেন। এরপর থেকে উনি আর একা একা থাকতে পারতেন না, সবসময় কাউকে না কাউকে ওনার পাশে লাগতোই। ধীরে ধীরে উনি অসুস্থ হয়ে পড়লেন। কোনো কবিরাজি চিকিৎসা, কোনো ডাক্তারি চিকিৎসাই কাজে এলো না। এইভাবেই উনি মারা যান। আসলে ওই রাত্রে হঠাৎ করে এমনটা কেন দেখেছিলেন, কি হয়েছিল, কেউ কিছু বলতে পারে না। কেনই বা ঘরের বেড়াগুলোতে এইভাবে শব্দ হতো? ওনার তো কোনো অপরাধ ছিল না। তারপরেও উনি
আস্তে আস্তে এমনভাবে ভীত হয়ে গিয়েছিলেন, এই ভয়টাই তাকে একদম শেষ করে দিয়েছে। অসুস্থ হয়ে উনি মারা যান। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমাদের সাথে এমন অনেক কিছুই হঠাৎ করে ঘটে যেতে পারে যার জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না, আর সেই জিনিসগুলোই আমাদেরকে একদম শেষ করে দিতে পারে। অনেক সময় দেখা যায় যে মনের মধ্যে এমন ভয় জমে থাকে, এই ভয়গুলোই আমাদের মধ্যে এমন কিছু রোগ সৃষ্টি করে দিয়ে দেয় যার কারণে মানুষ এমনিতেও মারা যায়। তেমন কিন্তু হতেই পারে। আবার কিছু থাকে যিনি এমন কিছু কৌশল অবলম্বন করে আস্তে আস্তে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুন, যেহেতু উনি অনেক ভালো কাজের সাথে যুক্ত ছিলেন। তারপরে ওনার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। এই জন্যই প্রিয় লিসেনার্স, আমরা আসলে কেউ বলতে পারি না কখন আমাদের সাথে কি ঘটবে, কোন হঠাৎ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। এই ধরনের হঠাৎ বিপদগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকেও কিন্তু আপনাদের জন্য ঘটনা থাকছে আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় রবি ভাইয়ের। রবি ভাইয়ের ঘটনা মানেই ডিফারেন্ট কোনো কিছুর একটা ফ্লেভার পাওয়া যায়, একটা ভিন্নধর্মী হরর আবহ পাওয়া যায়। আজকের ঘটনাটাও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। চলুন শুরু করি ঘটনা। রবি ভাইয়ের বাড়ি কিন্তু কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে। উনি যে ঘটনাটি আমাদেরকে আজকের জন্য পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত উনি সংগ্রহ করেছেন ওনার বড় আপুর ফ্রেন্ডের কাছ থেকে। সেই ফ্রেন্ডের নাম ফাহিমা, তার বাড়িও কুষ্টিয়াতে। উনি একজন সিনিয়র নার্স হিসাবে একটি বিশেষায়িত হসপিটালে কর্মরত রয়েছেন। তো ঘটনা যখন ঘটেছিল, সময়টা ছিল 2011 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। এরপরে কিন্তু ঘটনা বেশ অনেকটা সময় চলমান ছিল। তো চলুন কি ঘটনা ছিল সেটা শুনে আসি। তো এই ফাহিমা আপু উনি যশোরের একটি বিশেষায়িত হসপিটালে চাকরি নেন। হসপিটালটি কিন্তু সরকারি, আর এই হসপিটালটি বিশেষায়িত হসপিটাল হওয়ার কারণে বাইরের সাধারণ রোগী যারা, তারা কিন্তু খুব একটা এন্ট্রি সেখানে পেতেন না। বিশেষ কিছু ব্যক্তিবর্গই সেখানে ভর্তি হতেন। আমরা সঙ্গত কারণে হসপিটালের নাম ঠিকানা এটা বলতে পারছি না। উনি 2011 সালেই জয়েন করেছেন। জয়েন করার পর মোটামুটি মাসখানেক পার হয়েছে, সবকিছু ঠিকঠাকই ছিল। তখন নভেম্বর মাসের প্রথম সপ্তাহ, তো শীত পড়ছে ভাব। ওনার যখন ডে শিফটে ডিউটি থাকতো, তখন কিন্তু কোনো ধরনের প্যারানরমাল সমস্যার মুখোমুখি উনি হন নাই। যেহেতু হসপিটালে চাকরি, কখনো ডে শিফট কখনো নাইট শিফট, এভাবে মিলিয়েই কিন্তু ডিউটিগুলো করতে হয়, রোস্টার ডিউটি পড়ে। তো ওনার ওই দিনে ছিল হচ্ছে নাইট শিফটে ডিউটি। তো উনি যথারীতি ডিউটি শুরু করেছেন। তো ওনাদের ডিউটিটার কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন ওয়ার্ডগুলোতে ভিজিট করতে হয়, রুগীদের স্যালাইন চেক করতে হয়, বিভিন্ন ধরনের কাজগুলো ঠিক আছে কিনা দেখতে হয়, বিভিন্ন বিষয়ের আপডেট নিতে হয়, সেগুলো ডাক্তারকে ইনফর্ম করতে হয়। বিভিন্ন কাজ রয়েছে হসপিটালে যেটা থাকে আর কি। ওনার একটা নির্দিষ্ট সময় পড়ে যায় আর কি, যে সময়টাতে ওনার পুরুষ ওয়ার্ডে ভিজিট করার কথা ছিল। উনি যথারীতি লিফটে করে লিফটের যেই 7 তলা সেখানে গিয়েছেন। এটা পুরুষ ওয়ার্ড, যেহেতু ওটা বিশেষায়িত হসপিটাল, ওই ওয়ার্ডে 5-6 জন রুগী ছিল। ওয়ার্ডটা বড়, কিন্তু রুগী ছিল 5-6 জন। তখন কিন্তু এই যে এনার্জি বাল্ব, যেগুলো এনার্জি সেভিং বাল্ব আমরা যেটা বলি, বা এলইডি বাল্ব যেগুলো বলি, তখনও কিন্তু এই বাল্বগুলোর অতটা প্রচলন শুরু হয় নাই, কেবল হচ্ছে আর কি। ওই সময় ওই হসপিটালে ছিল হচ্ছে এই যে হলুদ আলো হতো, যেটা আগেকার যে বাল্বগুলো কাচের তৈরি, সেই বাল্বগুলো ফিলামেন্ট থাকতো ভিতরে, সেই বাল্বগুলো ছিল ওখানে। উনি ঠিকঠাকভাবেই পুরুষ ওয়ার্ডে গিয়েছেন, রুগী দেখে বের হবেন, হঠাৎ করে ওনার চোখ আটকে যায় ওই ফ্লোরেরই মিডিলে থাকা একটা রুমের দিকে। মনে হচ্ছে ওখানে একটা শব্দ হচ্ছে।
তো উনি এগিয়ে গেলেন যে ওখানে কিসের শব্দ হয়। কাছেও যেতে হয়নি, দূর থেকে উনি দেখতে পেলেন ওই রুম থেকে 3 থেকে 4 বছর বয়সী দুটো বাচ্চা। স্বাভাবিকভাবে দেখতে 3-4 বছর বয়সী বাচ্চাদের গড়ন চেহারা যেরকম হয় ওই রকমই। একটা বাচ্চার হাতে একটা ক্রিকেট খেলার ব্যাট, আর একটা বাচ্চার হাতে একটা ক্রিকেট বল। এরা হাসছে, দৌড়াদৌড়ি করছে, খিলখিল করে শব্দ করছে, হাসির যে শব্দ বাচ্চারা যেভাবে হাসে আর কি সেরকম শব্দ করছে। ওরা ওই করিডোর ধরে দৌড়াদৌড়ি করছে। ওই করিডোরে কিন্তু দূরে দূরে ওই হলুদ বাল্বগুলো লাগানো ছিল, আর এনার্জি সেভিং বাল্বের আলোগুলো বা বিশেষ করে এলইডি বাল্বের আলো যেভাবে চারদিকে ছড়িয়ে পড়ে ওই হলুদ বাল্বের আলো কিন্তু অতটা ছড়াতো না। এই জন্য নির্দিষ্ট দূরে দূরে যদি বাল্ব লাগানো না হতো তখন দেখা যেত যে ওই অংশটা অন্ধকার রয়ে গেছে, আর দেখা যেত যে ওই বাল্বগুলো খুব দ্রুত কেটে যায়। ভোল্টেজের আপ ডাউন যদি সামান্য হয় ওই বাল্বগুলো কেটে যায়। এই জন্য রেগুলার কিন্তু ওই বাল্বগুলো পরিবর্তন করতে হতো। ওই করিডোরে হয়তো বা কোনো কারণে কোনো বাল্ব কেটে গিয়েছিল, এই জন্য একটা সাইড ছিল অন্ধকার। ফাহিমা আপু দেখতে পেলেন যে ওই বাচ্চা দুটো দৌড়াদৌড়ি করতে করতে ওই অন্ধকার যে জায়গাটা ওর ভিতরে ঢুকে গেল আর দেখা যাচ্ছে না তাদেরকে। উনি চিন্তা করলেন এই বাচ্চা দুটো কার, অন্য কোনো ওয়ার্ড থেকে এখানে চলে আসছে নাকি, হতেই পারে। উনি ভাবলেন যে এই বাচ্চা দুটোকে তো তাদের গার্ডিয়ানের কাছে হস্তান্তর করার দরকার, ওইদিকে অন্ধকারের ভিতর চলে গেল, যাই ওইদিকে গিয়ে দেখি বাচ্চা দুটো কি করে। উনি এই চিন্তা করে সামনের দিকে আগাবেন, এমন সময় এক ধরনের শব্দ উনি শুনতে পান। হুইল চেয়ার যদি চলে এক ধরনের ঘর 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 আওয়াজ হয়। হুইল চেয়ার একটা বিশেষ শব্দ রয়েছে যেটা যারা এই হুইল চেয়ারের শব্দের সাথে পরিচিত আছেন তারা বুঝতে পারবেন, বা যারা এই হুইল চেয়ার ধাক্কা দিয়েছেন তাদের কানে এই শব্দটা এসেছে। তাছাড়া অন্য ব্যক্তিদের কাছে হয়তো এই শব্দটা অতটা পরিচিত নাও হতে পারে। উনি ওই ধরনের একটা শব্দ শুনতে পান, স্পষ্ট বুঝতে পান হুইল চেয়ার ওই করিডোর ধরে এগিয়ে আসছে। করিডোরের অন্ধকার যে জায়গাটা ওই জায়গা থেকে মনে হচ্ছে কোনো একটা হুইল চেয়ার বের হয়ে আসছে। উনি অপেক্ষা করছেন ওদিক থেকে কে আসে। চিন্তা করলেন এই দুই বাচ্চার কোনো গার্ডিয়ান হতে পারে। উনি ওখানে দাঁড়িয়ে আছেন যে কে আসে একটু দেখি। উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু আলো, কিন্তু শব্দটা যেখান থেকে আসছিল আস্তে আস্তে শব্দটা বাড়ছে, মানে আস্তে আস্তে হুইল চেয়ারটা এগিয়ে আসছে। ওই জায়গাটা অন্ধকার ছিল, তো যখন আস্তে আস্তে আলোর দিকে একটা হুইল চেয়ার উনি আসতে দেখলেন, উনি দেখতে পেলেন ওই হুইল চেয়ারে একটা নারী অবয়ব বসে আছে, ম্যাক্সি টাইপের কিছু একটা পরা। যখন বাল্বের আলোর কাছে আসলেন তখন দেখা গেল আরে এই মহিলার মাথা নেই। মহিলা নিজের হাতেই হুইল চেয়ারের চাকাগুলো প্রেস করে ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন, কিন্তু তার মাথা নেই। কাটা মাথার ওই জায়গা থেকে গল গল করে রক্ত পড়ছে, রক্তটা ফ্লোরেও পড়ছে। এটা দেখে উনি ওখানেই অজ্ঞান হয়ে যান, তবে উনি চিৎকার দেন নাই, ওখানেই সেন্সলেস হয়ে যান। ওনাকে অনেকক্ষণ না দেখে ওনারই আর এক কলিগ চিন্তা করলেন কি ব্যাপার, এতক্ষণ হলো উপরে গেল আসে না কেন। যেহেতু অনেক রাত তখন 2টো 2:30 বা 3টা বাজে এরকম আর কি। উনি আবার লিফটে উপরে উঠেছেন, যখন পুরুষ ওয়ার্ডের দিকে যেতে গিয়েছেন তখন দেখেন এই অবস্থা। কারণ ওইখানে তো আসলে লোকজন কম আসা যাওয়া করে, আর রাতের বেলা রুগীরাও ঘুমিয়ে গেছে অনেকেই। রুগীর যারা আত্মীয় স্বজন রয়েছে যারা ওখানে ছিলেন তারাও ঘুমিয়ে গেছে, যার কারণে ওই জায়গাটাতে উনি ওভাবেই অজ্ঞান হয়ে পড়েছিলেন বেশ খানিকক্ষণ। এরপর ওনার কলিগ আসে, তাকে ওখান থেকে উদ্ধার করে হসপিটাল, যেহেতু ওখানে ওনাকে সেবা দেওয়া হয়, ওনার জ্ঞান ফিরলে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। যেহেতু হসপিটালটা খুবই একটা সেন্সিটিভ হসপিটাল, এখানে যদি উনি এই টাইপের কথা বলেন তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। অনেক লিখিত দিতে হবে, মানে লিখিত জবাব দিতে হবে কি হয়েছে না হয়েছে। এর জন্য উনি বিষয়টা বেমালুম চেপে গেলেন, বলেন যে ওনার মাথা ঘুরেছিল, মাথা ঘুরে উনি পড়ে গেছেন, জাস্ট এতটুকুই। তো এই ঘটনার পর উনি তো এই বিষয়ে কারোর সাথে আসলে শেয়ার করেন নাই, বাসায় গিয়েও শেয়ার করেন নাই। এই ঘটনার বেশ কিছুদিন পর ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। এর মধ্যে যে কয়েকদিনের ডিউটি করেছিলেন
তখন কিন্তু ওই যে সাততলার ওই পুরুষ ওয়ার্ডে উনি গিয়েছিলেন, যতবার গিয়েছেন ততবারই ওনার বুকের মধ্যে ধরাস করে উঠেছে, কারণ এইখানেই তো সেই ভয়ের ঘটনাটা ঘটেছিল। তবে মাঝখানে বেশ কিছুদিন আর ওইখানে কোনো ভয়ের ঘটনা ঘটে নাই। সাততলাতে উনি উঠতেই চাইতেন না, পরে লোকজন নিয়ে উঠতেন, বা কখনো কখনো একা উঠলেও ভয় পেতেন, তবে এর মধ্যে ভয়ের ঘটনা ঘটেনি আর কি। ওনার একদিন কি হয়, রাতের বেলা ডিউটি পড়েছে, ওই রাত্রে একটা সিজারিয়ান বেবি হবে আর কি, একজন মহিলাকে সিজার করার জন্য ওটিতে নেওয়া হয়েছে, সেখানে ডক্টর রয়েছে, সাথে আরো কয়েকজন নার্স রয়েছে। তো যখন সিজার করা হয়, বেবিকে এই ফাহিমা আপুর হাতে দেওয়া হয়েছে। বেবিকে সিজার করার পর যখন বের করা হয়, তখন এরপর কিন্তু বেশ কিছু প্রসেস রয়েছে, বেশ কিছু পদ্ধতি রয়েছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো, এরকম অনেকগুলো কাজ রয়েছে। তার হাতে দেওয়া হয়। তো উনি কি করেছেন, উনি হাতে নিয়ে সামনের দিকে আগাবেন, তখনও কিন্তু ওই ওটির মধ্যে লোকজন রয়েছে, ডক্টর রয়েছে, অন্য নার্স রয়েছে, আলো আছে পর্যাপ্ত। হঠাৎ করে উনি দেখেন কি উনি আগাতে পারছেন না, মনে হচ্ছে ওনার দুই পা কেউ চেপে ধরেছে। এরপর উনি তাকিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওই যে যেই দুটো বাচ্চাকে উনি দেখেছিলেন খেলতে, এক হাতে ক্রিকেটের ব্যাট আর এক হাতে ক্রিকেটের বল, এই দুটো বাচ্চা, কোনো ভয়ঙ্কর চেহারা কিছু না, স্বাভাবিক বাচ্চা, স্বাভাবিক কাপড় পরা, তারা খিলখিল করে হাসছে, আর এই ফাহিমা আপুর পা জড়িয়ে ধরেছে, তাকে আগাতে দিচ্ছে না। উনি তো এই দৃশ্য দেখে প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, এই আমি আগাতে পারতেছি না, আমার পা টেনে ধরে রেখেছে, এভাবে চিৎকার করছেন। আরেকটু হলেই ওনার হাত থেকে ওই বাচ্চাটা পড়েই যেত, উনি এত ভয় পেয়েছিলেন। ওই দুটো বাচ্চা ওনার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, কিন্তু এই দৃশ্য ওখানে থাকা আর কেউ দেখতে পারছিল না। এদিকে যিনি ডক্টর ছিলেন, উনি এটা দেখে প্রচন্ড রেগে যান। উনি বলেন যে কি ব্যাপার, এখানে কি ড্রামা শুরু করছো তোমরা? উনি যখন এটা বলেছেন, অন্য নার্স এগিয়ে গিয়ে দ্রুত ফাহিমা আপুর হাত থেকে আগে বাচ্চাকে নিয়ে নেন, নেয়ার পর ফাহিমা আপুকে জোরে জোরে কয়েকবার ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার পর ফাহিমা আপু স্বাভাবিক হন। তখন ফাহিমা আপুকে বলা হয় কি হয়েছে, তখন উনি বলেন যে আমি দেখলাম যে এরকম দুইটা বাচ্চা আর কি আমার পা টেনে ধরে রেখেছে। ডাক্তার তো শুনে আরো রেগে গেছেন। তখন উনি বললেন যে তুমি এই কাজটা শেষ করে আমার রুমে আসবা, ব্যাখ্যা দিবা তুমি, এইভাবে ওটির মধ্যে হই হট্টগোল করলা কেন? বাচ্চাটা যদি হাত থেকে পড়ে যেত, তারপরে তোমার এই চিৎকার চেঁচামেচিতে যদি বাচ্চার অন্য ধরনের কোনো ক্ষতি হতো বা ক্ষতি হয়, এর দায়ভার কে নেবে? এরপর উনি ডাক্তারের কাছে গিয়েছিলেন, ডাক্তার বললেন যে তুমি বিশ্রাম করো, আমার মনে হচ্ছে যে তোমার ওভার ডিউটি হয়ে গেছে, অনেক বেশি ডিউটি করে ফেলছো, তুমি বিশ্রাম নাও। তো ডক্টর ওনাকে বিশ্রাম দিয়েছিলেন। এরপর আবার স্বাভাবিকভাবে উনি ডিউটি শুরু করেছিলেন। এর বেশ কিছুদিন পর ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে উনি তখন নাইট শিফটে ডিউটি করছেন, রাতের বেলা উনি ওনার যে রুমটা, ওই রুমে বসে আছেন। তো ওনাদের কিন্তু সবসময় লেখাপড়ার উপরেই থাকতে হয়, ওনাদেরকে যখন আরো উপরের র্যাঙ্কে যেতে হবে তার জন্য কিন্তু বেশ কিছু কোর্স করতে হবে। উনি তখন সাধারণ একজন নার্স হিসাবে যোগদান করেছিলেন, এখন তো উনি সিনিয়র নার্স। এখন এই যে চাকরির পরীক্ষাগুলো, ইন্টারনাল যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো তো দিয়ে দিয়ে ওনাকে উপরে উঠতে হবে, এই জন্য কিন্তু সবসময় লেখাপড়া করতে হয়। তো উনি ওনার ওই পাঠ্যপুস্তক একটা নিয়ে ওনার টেবিলে বসে পড়ছিলেন। একটা হিসাব ছিল যে একবার রাউন্ড দিয়ে আসার পর আবার যে রাউন্ডে যাবেন কতক্ষণ পরে যাবেন। তো উনি বসে আছেন, বসে বসে পড়ছেন। হঠাৎ করে কি হয়, ওনার যে দরজা, ওই দরজায় টক 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 করে শব্দ হয়, মনে হলো কেউ নক করছে। তখন উনি বললেন যে কে? ওপাশ থেকে কোনো শব্দ আসে না, আবার টক 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 শব্দ। তো উনি বললেন দরজা খোলা আছে, ভেতরে চলে আসেন। দরজাটা খোলাই ছিল, কারণ ওনাদের দরজা তো ভেতর থেকে বন্ধ করার কোনো সুযোগ নেই, সবসময় তো লোকজন আসে, রুগী আসে, কোনো ইনফরমেশন বা কোনো ইমার্জেন্সিতে রুগীর আত্মীয় স্বজন এসে তাড়াতাড়ি করে জানাবে। এখন দরজা বন্ধ করে ভিতরে বসে থাকার কিন্তু কোনো সুযোগ নেই আসলে। তো উনি যখনই বলেছেন দরজা খোলা আছে, হলো কি, দরজাটা একাই খুলে গেল। উনি তাকিয়ে দেখলেন যে কি ব্যাপার, দরজার সামনে তো কেউ নাই। কয়েক সেকেন্ড কিন্তু কেউ ছিল না, দরজা মনে হলো একাই খুলে গেল আর কি। এরপরে দেখা গেল এক
ভয়ঙ্কর দৃশ্য। সেই হুইল চেয়ারটা ক্যাচ 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 শব্দ করতে করতে তার রুমের মধ্যে ঢুকে গেল, আর হুইল চেয়ারে বসে আছে এক নারী অবয়ব, তবে মাথাবিহীন না, তার মাথা ছিল। একটা বয়স্ক মহিলা, বয়স 55-60 হবে এরকম। তার গলার কাছে সেলাই দেয়া, বোঝা যাচ্ছে তার গলাটা একসময় কেটে গিয়েছিল, ওখানে রক্তগুলো শুকিয়ে কালো হয়ে গিয়েছে। আর ওই মহিলার দুই পাশে দাঁড়িয়ে আছে দুটো বাচ্চা, এক হাতে ক্রিকেটের ব্যাট একজনের, আর এক হাতে ক্রিকেটের বল। বাচ্চা দুটো খিলখিল করে হাসছে। আর ওই মহিলা বলে ওঠে, ম্যাডাম, বি নেগেটিভ রক্ত হবে। যখনই এটা বলেছেন, এই ফাহিমা আপু প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। উনি সেন্সলেস হন নাই, কিন্তু প্রচন্ড জোরে চিৎকার দিয়েছেন। তো ওনার চিৎকারে অদূরে থাকা আর একজন নার্স চলে আসছে। উনি তো চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলেছিলেন, তো নার্স চলে এসে বলছে, কি হয়েছে ফাহিমা? তখন উনি বলে, না না, কিছু হয় নাই, কিছু হয় নাই। এইবার কিন্তু ওই নার্স তাকে খুব ভালো করেই চেপে ধরে যে, না, তোমাকে বলতেই হবে, হয়েছেটা কি? তুমি এর আগেও কিন্তু মনে হচ্ছে যে সমস্যা ফেস করেছো, ঘটনা কি আমাকে খুলে বলো। তখন উনি শর্ত দেন যে তুমি এটা কাউকে বলবা না। উনি বলেন, ঠিক আছে, কাউকে বলবো না। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা ওই নার্সকে খুলে বলেন। তো নার্স এটা শোনার পর যে খুব বিচলিত হবে, সেও ভয় পাবে, মনে হলো এরকম কিছু হলো না। নার্স বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেন। নার্স তাকে বললেন যে, শোনো, ঘটনা বেশ অনেক বছর আগে এইখানে একজন ভদ্র মহিলা ভর্তি হয়েছিলেন। ওনার স্বামী পারিবারিক কলহের জেরে একটা ছুরি দিয়ে তার গলার উপরে খুব গভীর করেই একটা টান দিয়েছিল। তার মাথা কেটে না পড়ে গেলেও সেখান থেকে ব্যাপক ব্লিডিং হয়। পরবর্তীতে তাকে আর বাঁচানো যায় নাই। শোনা যায় যে তাকে মূলত অপারেশনটা করা হয়েছিল বা বাঁচানোর চেষ্টা করা হয়েছিল ওই 7 তলার পুরুষ ওয়ার্ডের ওখানে। মূলত ওখানে এখন যে সার্ভিস রুমটা রয়েছে, এই সার্ভিস রুমটা পূর্বে ছিল একটা ওটি। ওখানে একটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার কারণে ওই ওটিটা বন্ধ হয়ে যায়, পরে সার্ভিস রুম চালু করা হয়। ওই সার্ভিস রুমটাও রাতের বেলা ব্যবহৃত হয় না, দিনের বেলাতে টুকটাক ব্যবহৃত হয়। বলতে হবে এক ধরনের পরিত্যক্তই। মাঝে মাঝেই ওই মহিলাকে ওখানে দেখা গিয়েছে। আর 2 বাচ্চার কথা বলছো, 2 বাচ্চাকেও দেখা গিয়েছে। তবে ওই 2 বাচ্চা যে আসলে কিভাবে এখানে আসলো, কিভাবে আসে, বা এর রহস্য কি, এটা কেউ বলতে পারে না। তুমি ভালো কোনো হুজুরকে দেখাও, ঝাড়ফুঁক করাও। এই বিষয়টা কিন্তু হসপিটালের সিনিয়র কাউকে জানতে দিও না। তো যাই হোক, এই ফাহিমা আপু বুঝে গেলেন যে এই টাইপের টুকটাক ঘটনার সাথে ওনারাও পরিচিত। আর ওই সিনিয়র নার্স এটাও বলে দিয়েছিলেন যে তুমি এই বিষয়টাকে ওইভাবে পাত্তা দিও না, পাত্তা দিলে কিন্তু বিপদ, কারণ হসপিটাল এরকম অনেক ঘটনাই ঘটে, তাহলে কিন্তু চাকরি বাকরি করতে পারবে না। কারণ অনেক ধরনের অপমৃত্যু হয়, অনেক ঘটনা ঘটে, অনেক ধরনের রুগী আসে। তাই এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। তো এই ফাহিমা আপুর এক মামা ছিলেন সম্পর্কে আত্মীয়। তো ফাহিমা আপু যখন তার মায়ের সাথে এই বিষয়গুলো শেয়ার করেছিলেন, সেই মামার কাছ থেকে প্রথম দিকে ঝাড়ফুঁক নিলেও একদম যে কোনো কিছু হয় না তা কিন্তু না। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, কিছু দেখেন, এরপরে আবার দেখা শুরু করেন। পরবর্তীতে ওই মামার সাথে যখন আবার উনি দেখা করেন এবং তার সাথে বিষয়টা শেয়ার করেন, তখন ওই মামা বেশ ভালো করেই রুকিয়া করে দেন, ঝাড়ফুঁক করেন। তবে এর পরেও বেশ কিছু ঘটনা ঘটেছিল। বিশেষ করে এই ফাহিমা আপু যখন ওনার ডিউটি শেষ করতেন, এরপরে আর একটা জায়গায় উনি পার্ট টাইম চাকরি করতেন, সেখানে সময় দিতেন। ওখানে যে চেম্বারটা ছিল, মাঝে মাঝে এমন হতো এই 2 বাচ্চা নাকি তার সামনে চলে এসে তার হাত পা ওই বানরের মতো বেয়ে শরীরে উঠে যেত, খেলতো, চুল ধরে টানতো, হাত ধরে টানতো, খিলখিল করে হাসতো। তবে এই 2টো বাচ্চাকে উনি কখনোই ভয়ঙ্কর রূপে দেখেন নাই। খুব সুন্দর 8-10টা স্বাভাবিক বাচ্চার মতোই উনি দেখেছেন।
তো এটাও ওনার সাথে বেশ কয়েকবার হয়েছে, আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গেছে। এখন আর ওনার সাথে এই ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটে না, বিশেষ করে এই 2 বাচ্চা রিলেটেড। আরো একটি ব্যাপার, সেটা হচ্ছে এই ফাহিমা আপু উনি যখন এই নার্সিং পড়ছিলেন, মানে লেখাপড়ার মধ্যে ছিলেন, স্টুডেন্ট ছিলেন, ওনার যে কঙ্কালটা ছিল, এই কঙ্কালটা উনি কিভাবে পেয়েছিলেন, এই কঙ্কাল রিলেটেড ঘটনা ছিল। তো উনি পরবর্তীতে রবি ভাইয়ের মাধ্যমে ঘটনা পাঠাবেন বলে বলেছেন। আমরা অপেক্ষায় থাকবো ফাহিমা আপুর কাছ থেকে সেই ঘটনাগুলো পাওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা হয়তোবা দ্রুতই সেটা পাবো রবি ভাইয়ের মাধ্যমে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এখন যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুল্লাহ মোহাম্মদ ইসহাক। উনি বর্তমানে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে রয়েছেন। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার চাষাড়া উপজেলায়। আর ঘটনাটি ঘটেছিল ওনার বন্ধু এবং ওনার সাবেক কলিগ আলভি ভাইয়ের সাথে, যার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশ লাইন এলাকায়। বাংলাদেশে থাকাকালীন ওনারা একই অফিসে দীর্ঘদিন কাজ করেছেন, বিভিন্ন সময় আড্ডা দিতেন। ওই আড্ডার মধ্যেই একটা সময় এই ঘটনাটি উঠে আসে। এই যে আলভি ভাই, ওনার ভাই বোন কিন্তু 5 জন, 3 ভাই 2 বোন। আর এই 3 ভাই 2 বোনের মধ্যে উনি সবার বড়। দীর্ঘ 14 বছর সিঙ্গাপুরে উনি প্রবাস জীবন কাটিয়েছেন। উনি ফেসবুকেও কিন্তু কর্মরত ছিলেন। 2017 সালে উনি সিঙ্গাপুর থেকে 3 মাসের ছুটিতে দেশে এসেছিলেন। আসার পর জানতে পারেন যে ওনার ছোট বোন, তার বেবি হবে, আর ওনার সেই ছোট বোনটি তাদের বাড়িতেই রয়েছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সংস্কৃতিতে মেয়েদের বাচ্চা হওয়ার সময় বা বেবি হওয়ার আগে মায়ের বাড়িতে চলে আসেন। একটা মেন্টাল সাপোর্টও লাগে, যত্নত্বও লাগে। ওই সময় নিজের মায়ের কাছে বা নিজের আত্মীয় স্বজনদের কাছে যারা দীর্ঘদিন ধরে তাদেরকে দেখাশোনা করেছেন, তাকে দেখাশোনা করেছেন, ওই পরিবেশটাতে মেয়েরা মানসিকভাবে অনেকটা শান্তি পায়। এই জন্যই মূলত বাংলাদেশে এই প্রচলনটা রয়েছে, হয়তো বা বিশ্বের অনেক জায়গায় সেটা রয়েছে। তো যাই হোক, যখন উনি দেখলেন যে ওনার বোন ওই বাড়িতে রয়েছেন, উনি তো অনেক কিছু নিয়ে আসছিলেন, বিভিন্ন গিফট নিয়ে আসছিলেন, আত্মীয় স্বজনদের মধ্যে সেই গিফটগুলো বিতরণ করেন। তো এভাবে একটা নির্দিষ্ট সময়, খুব কাছাকাছি সময় আর কি, ওই 3 মাসের মধ্যেই, উনি যে 3 মাস ছুটি নিয়ে আসছিলেন এর মধ্যেই ওনার বোনের একটা বেবি হয়। যেহেতু এই আলভি ভাই বাড়ির বড় ছেলে আর ভাগিনা হয়েছে, বড় মামা, ওনার একটা দায়িত্ব রয়েছে। মূলত বেবিটা হয়েছিল নর্মাল ডেলিভারি হসপিটালে। হসপিটালটি ওই সময় 300 শয্যার ছিল, বর্তমানে নাকি সেটা 500 শয্যায় উন্নীত করা হয়েছে। সঙ্গত কারণে নামটি বলতে নিষেধ করেছেন, যদিও বা নামটি আমাদেরকে জানিয়েছেন, নামটি আমরা বললাম না। তো যাই হোক, যেদিন বেবি হয়েছে, দিনের বেলাতে হয়েছে, তখনও তো হসপিটালই রয়েছেন। বিশেষ করে আলভি ভাইয়ের মা রয়েছেন, আলভি ভাইয়ের বোন রয়েছেন, বোনের বেবি রয়েছে। রাত 2টো কি 2:30 হবে। তো উনি মহিলা ওয়ার্ডে গিয়েছেন। তাই এত রাত্রে হোক আর দিনের বেলাতেই হোক, মহিলা ওয়ার্ডে, বিশেষ করে প্রসূতি বিভাগ, সেখানে তো আসলে পুরুষ মানুষ অ্যালাউড না। উনি বাইরে থেকে আসলে ফোন করে গিয়েছিলেন যে আমি আসছি। তো যে জানালা, ওই জানালার কাছে ওনার আম্মু আসে। তো আসার পর বলেন যে মা, তোমাদের কিছু লাগবে? তখন ওনার মা বলেন যে বাবা, কিছু শুকনো খাবার নিয়ে আয়। এরপর উনি কি করেছেন, নিচে গিয়েছেন। নিচে গিয়ে ওনার মা এবং বোনের জন্য, ওনারও একটু ক্ষুধা লেগেছিল, কিছু শুকনো খাবার এবং জুস নিয়ে আসছেন। আবার ওই জানালার পাশে আসছেন, ওই জানালার পাশেই ওই বেডটা ছিল আর কি, ওনার বোন যেখানে ছিলেন। তখন ওনার মা জিজ্ঞেস করেন, কি রে, তোর কাছে কি টাকা নাই? তুই এত কিছু নিয়ে আসলি, আমি তো মনে করছিলাম তোর কাছে টাকা নেই। তখন আলভি ভাই অবাক হন, টাকা নাই মানে কি বলো? আমার কাছে তো টাকা আছে। তখন ওনার মা বলেন, আচ্ছা, আমি যে তোকে একটা শাল চাদর দিলাম, সেই শালটা কোথায়? উনি তো অবাক, আরে তুমি কি বলো মা, শাল চাদর মানে? আমি তোমার কাছে কখন শাল নিলাম? তখন ওর মা বলেন, আরে তুই যে গেলি,
শুকনো খাবার আনার কথা বলে আবার তো ফেরত আসলি 2 মিনিটের মাথায়, এসে আমাকে ডাক দিলি আর বললি যে বাচ্চাটাকে কোলে নিতে ইচ্ছা করছে। তখন তুই বললি যে 2 হাত জানালা দিয়ে বের করে দিতে, ভিতরে ঢুকাই দিতে, তোর জন্য বাচ্চাটাকে তোর হাতে দিই। কিন্তু রাতের বেলা আমি তোকে বাচ্চা কোলে দিলাম না, যেহেতু তুই বাইরে থেকে আসছিস, জীবাণু লাগতে পারে। পরে তুই আমার সাথে খুব রাগ দেখাইলি এবং বললি 50টা টাকা দাও, আমিও দিলাম। এরপর দেখলাম যে তোর গায়ে শুধু কালো রঙের একটা গেঞ্জি, তাই তোকে আমার শালটা দিয়ে দিলাম যে নিচে যাবি, ঠান্ডা লাগবে। এই সমস্ত কথা শোনার পর এই আলভি ভাই বলেন যে মা, তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তোমার কাছ থেকে কেন এই শাল চাদর নিব? আমি তো সাদা গেঞ্জি পরছি, আর এই দেখো এই গেঞ্জিটা অনেক মোটা, এটার হুডিও আছে, আমি হুডি পরে আছি, আমার তো শীত লাগার কথা না। এইটা বলার পর একটা দিকে ওনার নজর যায়, মনে হচ্ছে কোনো এক অজানা আকর্ষণে ওই দিকটাই নজর গিয়েছে। এই আলভি ভাই যে জায়গাটা দাঁড়িয়েছিলেন ওই জায়গার ডান পাশে হসপিটাল বর্জ্য ফেলার জায়গা রয়েছে। অনেকে নাকি বলেন যে ওই জায়গায় নাকি অনেক পুরনো এক কবর ছিল, সেখানে অনেকেই অতি প্রাকৃত কিছু অনুভব করেছে। কোন এক অজানা রহস্যে উনি ওই দিকটাতে যখন কিছুটা এগিয়ে গেছেন, একদম কাছাকাছি ছিলেন আর কি, 2 কদম আগানোর পরে নিচে দেখা যায়, তখন দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। আলভি ভাই দেখতে পান এই আলভি ভাইয়ের চেহারারই একজন লোক, একটা অবয়ব নিচে দাঁড়িয়ে আছে, কালো একটা গেঞ্জি পরা, আর আলভি ভাইয়ের দিকে তাকিয়ে বিশ্রী এবং ভয়ানকভাবে হাসি দিয়ে বলছে, আলভি কিরে, শাল ফেরত নিবি না? এই বলে হি হি হা হা করে অট্ট হাসি হেসে চলছে। এইটা দেখার পর উনি ওখানে দাঁড়িয়েই ওনার মাকে চিৎকার দিয়ে বলছেন যে মা, মা আমায় ধরো। এই বলে উনি ওখানে অজ্ঞান হয়ে গেছেন। আর ওনার মা তো ওই সাইড থেকে আরেকটু পাশে যেখানে কেবিন ছিল ওইটার ভিতরে ছিলেন, উনিও জানলার কাছাকাছি ছিলেন। উনি দ্রুত বের হয়ে আসছেন। মূলত আলভি ভাই তো অজ্ঞান হয়ে গেছেন। ওনার যখন জ্ঞান ফেরত আসছে, পরে দেখেন যে উনি ওই হসপিটালে আছেন। তো ওই দিনটা গিয়েছে, তারপর ওনার জ্ঞান ফেরত আসছে আর কি। তো উনি তো ওরকম অসুস্থ হন নাই। আর যেহেতু ওনার বোনের নর্মাল ডেলিভারি হয়েছিল আর বাচ্চাটাও সুস্থ স্বাভাবিক ছিল আলহামদুলিল্লাহ, ওই দিন বাচ্চা এবং মাকে রিলিজ দিয়ে দেওয়া হয়। আলভি ভাই মনে করেছিলেন ঘটনা মনে হয় এখানেই শেষ, কিন্তু না, ঘটনা শুরু মাত্র। কিছুদিন পর থেকেই গভীর রাত্রে ওনাদের বাড়ি জুড়ে হাঁটা চলার শব্দ, ধূপধাপ ধূপধাপ আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ দৌড়াচ্ছে, হাঁটছে, তারপর ছাদের উপরে হাঁটছে। এরপর ছাদের উপরে এই পাটার উপর মশলা বাটতে যেরকম ঘর 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 আওয়াজ হয় না, ওই রকম আওয়াজ অনেকক্ষণ ধরে চলে, আবার থেমে যায়। আবার হঠাৎ হঠাৎ দরজায় টক 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 করে টোকার শব্দ পাওয়া যায়। দরজা খুললে কাউকে দেখা যায় না, বা ছাদে গেলেও কিন্তু ওই মশলা বাটার শব্দ এটাও আর পাওয়া যায় না। বাড়ির চতুর্দিকে কে হাঁটছে, দৌড়াচ্ছে, এটাও কিন্তু আর বোঝা যায় না। এছাড়াও বাড়িতে আরো বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছিল। যেমন ওনার মা কাজ করছেন, দেখলেন যে মেঝের উপরে পানি ফেলে রাখা, অথচ ওখানে পানি পড়ে যাওয়ার কথা নয়। খাবারগুলো নাকি খুবই দ্রুত নষ্ট হয়ে যেত। আবার বাড়িতে যে ইলেকট্রিসিটি ছিল, বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো ছিল, ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ছিল, সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যেত। শুধু তাই না, সবার বাড়িতে বিদ্যুৎ থাকলেও ওনাদের বাড়ির ফেজ রেগুলার কেটে যেত। এই সমস্ত ঝামেলা যখন শুরু হয়ে যায়, তখন ওনারা স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের কাছে যান। উনি নাকি অনেক ঝাড়ফুঁক জানতেন, এই কারণে মূলত তার শরণাপন্ন হয়েছিলেন। এরপর যখন উনি ওই মুয়াজ্জিন সাহেব আলভি ভাইদের বাড়িতে এলেন, উনি বললেন যে আপাতত আমি বাসা বন্ধ করে দিয়ে যাই, কিন্তু এর বেশি কিছু আমার দ্বারা করা সম্ভব হবে না। কারণ হচ্ছে স্বাভাবিক জিন পরির কোনো ব্যাপার এখানে নাই, এখানে ভয়ঙ্কর কালো জাদুর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কালো জাদু করলে যেই ধরনের আবহ সৃষ্টি হয়, যে ধরনের ফিলিং হয়, মুয়াজ্জিন সাহেবের কাছে নাকি ওই ধরনের ফিলিং হচ্ছে যে এইটা
আসলে তার দ্বারা হবে না। তখন মুয়াজ্জিন সাহেব বলেন যে তোমরা দ্রুত ভালো কোনো রাকি বা কবিরাজের সাথে যোগাযোগ করো, আমি আপাতত বন্ধ করে দিয়ে গেলাম। তো মুয়াজ্জিন সাহেবের মুখে কথা শোনার পর ওনারা তো খুব ভালো মানের কোন একজন রাকি বা কবিরাজের সন্ধানে পাগল হয়ে হন্যে হয়ে ছুটছেন। এক রাত্রে এই আলভি ভাইয়ের যে বোন, যে বোনের বেবি হয়েছে, ওনার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তো উনি যেই রুমে ছিলেন ওই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম ছিল না, ঘরের বাইরে ওয়াশরুম ছিল না, কিন্তু ঘরের ভেতরেই, কিন্তু সেটা কমন ওয়াশরুম ছিল। আর ওই ওয়াশরুমটা ছিল আলভি ভাইয়ের রুমের পাশে, উনি যেই রুমে ছিলেন আর কি। তো উনি বুঝতে পারেন যে ওনার বোন বের হয়েছেন, ওয়াশরুমে গেলেন। আলভি ভাইয়ের কিন্তু এই মোবাইলে গেমস খেলার বেশ একটা বদ অভ্যাস ছিল বলে জানিয়েছেন। উনি গেমস খেলছিলেন, যখন ওনার বোন বের হয়ে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন আর কি, বা ওয়াশরুমে ঢুকেছেন, তখন উনি ওনার মোবাইলের স্ক্রিনে কয়টা বাজে এটা দেখেছেন। এরপর প্রায় আধা ঘন্টা পার হয়ে যায়, ওনার বোন যে ওয়াশরুম থেকে বের হবে এরকম কোনো সারা শব্দ উনি পাননি। ওনার আবার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, উনি যখন বাইরে বের হয়েছেন মনে হচ্ছে যে ওনার ওই ওয়াশরুমের মধ্যে ওনার বোন আছে, কারণ আলো জ্বালানো। উনি চিন্তা করলেন কি ব্যাপার, আপা কি এখনো বের হয় নাই, এত ক্ষতকার ওয়াশরুমে থাকার কথা না, নাকি অন্য কেউ ঢুকেছে। উনি ওই চিন্তা করে ওয়াশরুমের দরজায় ঠক 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 শব্দ করেছেন, মানে নক করেছেন যে ভিতরে কেউ আছে কিনা, নাকি আপা লাইট জ্বালিয়েই বের হয়ে চলে আসছেন দরজাটা আরো ক্লোজ করে টেনে দিয়ে, হতে পারে এই জন্য মূলত নক করেছেন। সারা শব্দ পাওয়া যায় না। উনি বুঝতে পারলেন যে দরজাটা ভেতর থেকেই লক করা। তখন চিন্তা করলেন যে ওনার বোন যে ঢুকেছে সম্ভবত তিনি বের হন নাই, এই জন্যই উনি ওনার বোনের নাম ধরে ডাকতে থাকেন। ওনার বোনের নাম হচ্ছে আয়শা। উনি ডাক্তার আয়শা, ও আয়শা কিরে তুই আসিস, এরকম করে বলছেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, অ্যাটলিস্ট মানুষ তো একটা কাশি দেবে, তাহলে তো বোঝা যায় যে সে আছে ভিতরে, কিন্তু না, কোনো সারা শব্দ নাই। এদিকে উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওয়াশরুমে গিয়ে তো অনেকের মাথা ঘুরে পড়ে যায়, যেহেতু ওনার সদ্য বেবি হয়েছে, শরীর দুর্বল, মানুষ তো ওয়াশরুমে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতেই পারে। তখন এই আলভি ভাই চিল্লাচিল্লি শুরু করেছেন, এই চিৎকার চেঁচামেচিতে পরিবারের অন্য সদস্যরা উঠে আসছে। একটা পর্যায়ে দরজা ভাঙতে ওনারা বাধ্য হন। দরজা ভেঙে দেখা যায় ওনার বোন ওয়াশরুমের মেঝেতে পড়ে আছে, মাথা ফেটে রক্তে পুরো ওয়াশরুমের মেঝে লাল টকটকে হয়ে আছে। তাড়াতাড়ি করে ওনাকে ওয়াশরুম থেকে বের করা হয়, তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং মাথার পেছনের দিকে 4টা সেলাই লেগেছিল। যদিও বা হসপিটালে ওনাকে ভর্তি রাখা হয় নাই, বেবি ছিল যেহেতু বাসায়, আর হসপিটালে ভর্তি রাখার মতো অসুস্থ উনি হন নাই, নিয়ে আসা হয় বাসায়। একটু সুস্থ যখন উনি হয়েছেন বা একটু সুস্থতা বোধ করেছেন, এরপর জিজ্ঞেস করেন সবাই যে কি হয়েছে। তখন এই আলভিয়ার বোন আয়শা আপা বলেন যে যখন উনি ওয়াশরুমে ঢুকেছেন, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বাইরে বের হবেন, হঠাৎ করে পেছন সাইড থেকে মনে হলো তো ভারী একটা নিঃশ্বাস ওনার ঘাড়ের উপরে ফেললো, এবং এত জোরে নিঃশ্বাস, ওনার যে চুল ছিল লম্বা চুল, সেই চুলগুলো সামনের দিকে কিছুটা উড়ে এসেছে। এত জোরে একটা নিঃশ্বাস, গরম একটা নিঃশ্বাস। আর তারপরে নাকি ওনার কাঁধে কেউ হাত রেখেছে, একটা শক্ত হাত। উনি ভয়ে 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 যখন পিছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখেন যে পিছনে আলভি ভাই দাঁড়িয়ে আছে। আর আলভি ভাইয়ের মুখটা মনে হচ্ছে কেউ ভারী কিছু দিয়ে থেতলে দিয়েছে, পুরো মুখে রক্ত, এরকম একটা অবস্থা। আর তখনই নাকি এই আলভি ভাইয়ের অবয়বটা খপ করে এই আয়শা আপার হাত চেপে ধরে, হাতের কবজির ওই জায়গাটা চাপ দিয়ে ধরে। মনে হচ্ছিল ওখানের যে হাড় ওটা এখনই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এত জোরে ধরেছে। আর যে হাত দিয়ে ধরেছে মনে হচ্ছে ওই হাতটা বরফের থেকেও ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এরপরই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। আসলে উনি চিৎকারও দিতে পারেন নাই, এটা দেখেই উনি অজ্ঞান হয়ে যান। আর তারপরে তো আলভি ভাই বের হয়েছেন, ডাকাডাকি করেছেন, দরজা ভেঙে বের করা হয়েছে। ওই যখন পড়ে গিয়েছেন আর কি আয়শা আপা ওয়াশরুমের ভিতরে, তখন ওয়াশরুমের কিছু কিছু জায়গা থাকে না, একটু উঁচু, একটু কোনা থাকে, ওরকম একটা জায়গায় মাথায় আঘাত লেগেছিল, যার কারণে মাথা ফেটে একদম রক্তারক্তি অবস্থা। তো ওই সময়ের মতো তো এই ঘটনা শেষ হলো। এরপরে চলে যায় বেশ কয়েকটা দিন। একদিন বিকেলে এই আলভি ভাই শুয়ে আছেন, হঠাৎ করে
রান্নাঘর থেকে আলভি ভাইয়ের মা চিৎকার করে উঠছেন যে এই আমার রুমে চলে আস, আমার রুমে চলে আস, বা ওরকম ডাকাডাকি করছেন যে এখানে চলে আস, এরকম কিছু একটা বলছেন আর কি। উনি যখন গিয়েছেন তখন ওনার মা তো কান্নাকাটি শুরু করছে। তখন উনি বলছেন যে মা কি হয়েছে? তখন ওনার মা বলতে শুরু করে যে বাবা রে, আমি তো রান্নাঘরে কিছু একটা শব্দ পেয়ে গেছি। ওখানে যাওয়ার পর দেখি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ একজন কিছু একটা খাচ্ছে। আমি ডাক দিলাম, প্রথম দিকে পিছন দিকে ঘুরে তাকায় না, মনে হলো তুই। এরপর যখন আবার ডাক দিলাম তখন সেটা ঘুরে আমার দিকে তাকালো। আমি দেখলাম যে আসলেই সেটা তুই, আর তোর হাতে আমাদের পোষা বিড়ালটা, সেই বিড়ালের রক্ত আর লোম তোর মুখে, সেই বিড়ালটা তুই খাচ্ছিলি। তখনই আমি দৌড়ে আবার আমার রুমে চলে যাই আর চিৎকার চেঁচামেচি শুরু করি। এই কথা শোনার পর আলভি ভাই দৌড়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখেন যে ভয়ঙ্কর এক দৃশ্য। সত্যি ওনাদের পোষা যে বিড়ালটা ছিল, সেই বিড়ালটার শরীর থেকে মাথা আলাদা, বডি একটা জায়গায়, মাথার একটা জায়গায় পড়ে আছে। রান্নাঘরের সাদা টাইলস রক্তে লাল হয়ে আছে। বিড়ালটার নিথর দেহ পড়ে আছে মেঝেতে। মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার ওর গলাতে কামড় দিয়ে ধর থেকে মাথাটি আলাদা করে দিয়েছে। পরিবারের সবাই বুঝতে পারেন যে আসলে ভয়ঙ্কর অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে। ঘটা যেহেতু শুরু হয়েছে, আরো সামনে ঘটতে যাচ্ছে। ওনাদের পাশের এলাকার মসজিদের এক ইমাম সাহেব থেকে এক কবিরাজের সন্ধান নেন। সেখানে যান। কবিরাজের কাছে যাওয়ার পরপরই কবিরাজ দূর থেকে এই আলভি ভাইকে দেখেই বলে, বাবা তুমি ভিতরে এসো না, তুমি তোমার বাড়িতে যাও, আমি কথা দিয়েছি 3 দিন পর তোমাদের বাড়িতে আমি নিজেই যাবো, যাও যাও ভিতরে আসো না, আর আমি কিছু তেল পড়া পানি পড়া দিয়ে দিচ্ছি, তোমার পরিবারের অন্য সদস্যদের কাছে আমি দিয়ে দিচ্ছি, তুমি বাবা খবরদার আমার ঘরের ভিতরে আসো না। ওনার সাথে অন্য যারা গিয়েছেন তাদের কাছে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়। তো কবিরাজ বলে দিয়েছেন ঘরে ছিটিয়ে দিতে। আর এই যে ভাগিনা, সদ্য জন্ম নেওয়া যে ভাগিনা, নবজাতক শিশু, তার শরীরে ওই তেলটা যেন মালিশ করে দেওয়া হয়, আর বাড়ির চতুর্দিকে বা বিভিন্ন জায়গায় ওই পানিটা ছিটিয়ে দিতে। তো সেই রকম অনুযায়ী সবকিছু করা হয়। 3 দিন পর সেই কবিরাজ ওনাদের বাসায় উপস্থিত হয়। অবাক করা বিষয় হচ্ছে যে ওনাদের বাড়ির ঠিকানা কিন্তু কবিরাজ ওনাদের কাছে জিজ্ঞেস করেন নাই, চলে আসছে কবিরাজ এমনিতেই চিনে চিনে, কবিরাজি বিদ্যা প্রয়োগ করে আর কি। কবিরাজ এসে ওনাদেরকে জানায় যে এই আলভি ভাইয়ের পরিবারের খুবই নিকট একজন আত্মীয় এই পরিবারের উপর কালো জাদু করা হয়েছে, মানে কালো জাদু করেছে আর কি। এক পিশাচ জিনের মাধ্যমেই মূলত এই ঝামেলাগুলো হচ্ছে। এরপর কবিরাজ এই আলভি ভাইকে নিয়ে আসন শুরু করেন। মূলত ওনার উপরই এই কাজটা করা হয়েছে। যখন আসন শুরু করেছেন, মানে ওনার উপর জিন হাজির করার প্রক্রিয়া শুরু করেছেন, এরপর ওনার কিছু মনে নাই। ওনার যখন সেন্স ফেরত আসে তখন দেখা যাচ্ছে যে ওনার বোন আয়শা বা অন্য বোন যারা ছিলেন, তারপরে এই আলভি ভাইয়ের স্ত্রী কান্নাকাটি করছেন। কান্নাকাটি দেখে ওনার বুকের মধ্যে ধরাস করে ওঠে, নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। আলভি ভাই জিজ্ঞেস করে, আমার ভাগিনা কই, মা কই, ভালো আছে সবাই? ভাগিনার কথা জিজ্ঞেস করতে কোনো একটা রিয়াকশন না হলেও মায়ের কথা জিজ্ঞেস করতে সবার কান্না মনে হলো আর বেড়ে গেল। তখন বুঝতে পারলেন নিশ্চয়ই মায়ের কোনো সমস্যা হয়েছে। এরপর মায়ের কাছে নিয়ে যাওয়া হয় ওনাকে। মায়ের পাশে উনি বসেন। তখন মাকে জিজ্ঞেস করেন, মা তুমি ঠিক আছো তো? তখন মা হাসি মুখে বলেন, হ্যাঁ বাবা আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ, সব বিপদ কেটে গেছে, আর কিছু হবে না। এদিকে তখনও আলভি ভাইয়ের অন্য ভাই, ওনার অন্য বোন, আলভি ভাইয়ের স্ত্রী, তারা মুখ চেপে ধরে কান্নাকাটি করছে। উনি তখনও বুঝতে পারছেন না আসলে হয়েছেটা কি। উনি রাগে সবাইকে ধমক দিয়ে বলেন যে তোমরা কি আমাকে কিছু বলবা যে কি হয়েছে, কান্নাকাটি থামাও। তখন এই আলভি ভাইয়ের ছোট ভাই ওনার মায়ের পায়ের উপর থেকে কাঁথা সরায়। তখনও তো শীতকাল, কাঁথা দিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছিল, কাঁথাটা সরানোর পর আলভি ভাইয়ের ছোট ভাই আলভি ভাইকে বলেন যে আমাদের মা আর কখনোই হাঁটতে পারবেন না, উনি চিরতরে প্যারালাইজড হয়ে গেছেন। অথচ কিছুক্ষণ আগে উনি দিব্যি সুস্থ ছিলেন। কি এমন হলো যে এত অল্প সময়ের মধ্যে উনি প্যারালাইজড হয়ে গেলেন?
উনি জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন ওনার উপর যখন জিন হাজির করা হয়েছিল তখন কি হয়েছিল এটা পরিবারের সদস্যরা খুলে বলেন। মূলত ওনার ছোট ভাই বলতে থাকেন যে ভাই তুমি যখন হুজুরের সাথে আসনে বসছিলা তখন তোমার শরীরে জিন হাজির হয়। হুজুর জিনকে জিজ্ঞেস করে কিভাবে কেন আমাদেরকে ক্ষতি করা হচ্ছে। তখন ওই জিন বলে এক তান্ত্রিক এই পরিবারের উপর মূলত তাকে চালান করেছে, আর এক নবজাতক বাচ্চাকে বলি দিয়ে নাকি এই চুক্তিতে ওই পিশাচকে পাঠানো হয়েছে। এরপর কবিরাজ সে তার মতো করে যখন রিচুয়াল শুরু করেছে, সেই জিন কষ্টে যন্ত্রণায় বলে ওঠে ঠিক আছে আমি ওদের ছেড়ে চলে যাব, ওদের উপর থেকে কালো জাদু কিভাবে কাটবে সেটাও বলে দিব, তবে আমি এভাবে যেতে পারি না, কারণ নবজাতককে বলি দিয়ে একটা চুক্তিতে আমাকে আবদ্ধ করা হয়েছে। আমি যদি চলেও যাই আরেকজন এখানে আসবে সেই চুক্তি পূরণ করার জন্য। সুতরাং এই চুক্তি থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে, তবেই শুধু এই সমস্যার সমাধান সম্ভব। আর হচ্ছে জাদুর উপকরণগুলো নষ্ট করলেও এই সমস্যার সমাধান হতে পারে। এই দুটো কাজ করতে হবে। আর রক্তের বদলে রক্ত চাই। তখন কবিরাজ বলে আচ্ছা বল তোর কি লাগবে, মুরগি গরু ছাগল কি লাগবে বল। তখন ওই জিনটি বলে ওঠে আমার আর একটা নবজাতক লাগবে, এই বাড়িতে আর একটা নবজাতক আছে না, তাকে আমার লাগবে। এই কথা বলার সাথে সাথে নাকি এই আলভিরের মা বলে ওঠে না না ওকে কিছু করো না, যা কিছু করতে হয় আমাকে করো, আমি আমার নিজের জীবন দিয়ে দেব, তাও এই পরিবারের কাউকে কোনো ক্ষতি করো না। তখন নাকি ওই পিশাচ জিনটি বলে ওঠে আমি তোর উদারতা দেখে অবাক হয়ে গেছি, তুই তোর নিজের জীবন দিয়ে দিতে চাস, আচ্ছা যা, তোকে আমি জানে মারবো না, তোর দুইটা অঙ্গ আমি নিয়ে যাব, তোর উদারতায় আমার মনটাও নরম হয়েছে। কবিরাজ কিছু বলার আগেই ওই জিনকে কিছু বলে অন্য কোনো হয়তোবা উপায় বাতলাবেন, এর মধ্যেই নাকি এই আলভিরের মা রাজি হয়ে যায় যে ঠিক আছে তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার সন্তানদের কোনো ক্ষতি করো না। যেহেতু উনি সাথে সাথে সেই চুক্তিতে সম্মতি দিয়ে ফেলেছেন, এর মাঝখানে আর কোনো কথা বলার সুযোগ নাই। কবিরাজ হতাশ হয়ে যায়, বলে ওঠে আপনি এটা কি করলেন, আপনি ওকে কথা দিয়ে ফেললেন, এখন আমার আর কিছুই করার নাই, আপনি কেন ওকে কথা দিতে গেলেন, যেহেতু কথা দিয়ে ফেলছেন এখন পরবর্তী কাজ কি হবে জিনের মুখ থেকে শুনি। তখন জিন বলে দেয় যে এই কালো জাদু যেটা করা হয়েছে এটা কে করেছে, এটা কাটানোর পদ্ধতি কি, কোথায় রাখা হয়েছে সেটাও বলে দেয়। আর যাবার সময় সে বলে যায় যে আমি এই মহিলার দুটো পা অকেজ করে দিয়ে যাব, ওর চোখ নষ্ট করতে পারতাম করলাম না, অন্য কোনো অঙ্গ নষ্ট করতে পারতাম করলাম না, অন্তত এই ভালো মহিলাটা বেঁচে থাক। এই কথা বলার পর নাকি আলভিভার শরীর ছেড়ে চলে যায়। এরপরে সেই জিনের কথা অনুযায়ী সেই জাদুর উপকরণগুলো নষ্ট করে ফেলা হয়েছিল। আলভিভাইয়ের মা কিন্তু এরপর থেকে প্যারালাইজড। আর আলভিভাইও এরপরে উনি আর সিঙ্গাপুরে যান নাই, উনি বাংলাদেশের একটি বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানিতে HRD অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় দেখেছি, এখনো দেখি, হয়তো বা ভবিষ্যতেও এটা দেখব, যখনই কোনো একজন কোনো একটা পরিবার থেকে ভালো কোনো অবস্থানে চলে যায়, ভালো কোনো চাকরি পায়, ভালো ব্যবসা করছে, সেই পরিবার দাঁড়িয়ে যাচ্ছে, তখনই আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করে বসে, যাতে করে ওই পরিবারের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। এই চর্চাটা এখন যে হচ্ছে বিষয়টা এরকম না, হাজার হাজার বছর আগে থেকে এই চর্চাটা হয়ে আসছে। হিংসার বশবর্তী হয়ে মানুষ এই কাজগুলো করে, আর তখন একটি পরিবার ধ্বংস হয়ে যায়। আমরা এই ক্ষতিগুলো থেকে কিভাবে বাঁচব, ক্ষতিগুলো তো মানুষ করার চেষ্টা করবেই, আমরা কিভাবে বাঁচব? আমি ইতোপূর্ব বেশ কিছু বিষয়গুলো বলেছি, তারপর আরো কয়েকটা কথা বলছি। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে, যারা যেই ধর্মের আছেন ধর্মের চর্চাটা বাড়াতে হবে,
বিশেষ করে আমি যেহেতু মুসলিম, আমি মুসলিম ধর্মের বিষয়গুলো যেহেতু টুকটাক জানি, এই জন্য আমি এই বিষয়ে একটু বেশি বলতে পারি। অন্য ধর্মের বিষয়ে যেহেতু আমার অতটা অবগত আমি নই, এই জন্য সেইভাবে আমি বলতে পারছি না। তো বাড়িতে একটি কাজ করা যেতে পারে, যদি এমন হয় যে মসজিদের আজান বাড়িতে খুব হালকা শোনা যায়, অনেক সময় থাকে না যে মসজিদের অবস্থানটা বাড়ি থেকে দূরে, আজানের শব্দ বাড়ির মধ্যে ওইভাবে ঢোকে না, যেটা করতে হবে সেটা হচ্ছে এমন কোনো সাউন্ড সিস্টেম করতে হবে 5 ওয়াক্ত নামাজের আগে যেরকম আজান বাজে ওই টাইমিংয়ে যেন আজানটা বেজে ওঠে। এছাড়া বাড়িতে যারা সদস্যরা রয়েছেন বা আমরা যারা রয়েছি, আমরা কোরআন তেলাওয়াত করব। নিজেরা যদি সহিভাবে পড়তে না পারি চেষ্টা করব। আর এর মধ্যে যেটা করবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যাদের টেলিভিশন রয়েছে, এখন তো স্মার্ট টিভি, ইউটিউবে আমরা সূরা বাকারা ছেড়ে দিব, সূরা কাহাফ ছেড়ে দিব। প্রতি শুক্রবার সূরা কাহাফটা আমরা ছেড়ে দিব, নিজেরা পড়ব। এই চর্চাটা আমাদেরকে করে যেতে হবে। তাহলে কি হবে, কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করেও তার প্রভাবটা আমাদের উপর আল্লাহ চান্ত নাও পড়তে পারে। এই চর্চাগুলো আমাদেরকে জারি রাখতে হবে। এছাড়াও বদনজর থেকে বাঁচার জন্য কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই জিনিসগুলো ভুলে যাই। আমি এর আগেও বলেছিলাম যে নবজাতকের কোনো ছবি ফেসবুকে দেয়া যাবে না, এটা কেউ করবেন না, এটা বিশেষভাবে আমি অনুরোধ করেছি। আশা করছি আমাদের যারা লিসেনাররা রয়েছেন তারা এই জিনিসটা মেনে চলার চেষ্টা করবেন ওই বাচ্চার ভালোর জন্য। এরপর হচ্ছে যে নিজেদের কিছু সফলতা যেটা আসলে প্রকাশ করলে অনেক বড় হিংসার শিকার হতে পারে, বিশেষ করে এমন কিছু কাজ যেটা আমরা কেবল চিন্তা করেছি, কেবল ধরেছি, এখনো সেই জায়গায় সফল হই নাই। এই কথাগুলো আমরা চূড়ান্তভাবে সফল না হওয়া পর্যন্ত, যারা আমাদের একদম কাছের লোক না, মানে যাদের জানার দরকার নাই, এই ব্যক্তিদেরকে আমরা জানাবো না। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, না হলে কিন্তু আমাদের বদনজরের রোশানলে পড়তে হবে, বদনজর আমাদের উপর লেগে যাবে। আর আমরা ভালো কিছু করছি এটা জানার পরও কিন্তু অনেকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে প্রিয় লিসেনার্স। এখন আমরা বলি যে আমরা আধুনিক যুগে চলে আসছি, আধুনিক যুগে এইটার প্রচলনটা আরো বেড়েছে। আপনারা অবাক হয়ে যাবেন কি ভয়াবহ রূপ ধারণ করেছে এটা। আমরা যদিও বা প্যারানরমাল কোনো সমস্যার সমাধান দেই না, কিন্তু আমাদের কাছে এত পরিমাণ ইমেইল আসে কোনো হুজুরের বা কোনো রাকির সন্ধান দেওয়ার জন্য। আমরা তো এই বিষয়ে কোনো সহযোগিতা করি না, এটা আমরা বিভিন্ন সময় বলেছি। তো অবাক হয়ে যাই যে কত ইমেল যে আমরা পাই। প্রিয় লিসেনার্স, আমরা নিজেরা যদি আল্লাহর সান্নিধ্যে থাকার চেষ্টা করি, আল্লাহর রহমতের ছায়ে থাকার চেষ্টা করি, তাহলেই আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো। তা না হলে আমরা কয়জনের বদনজর থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো আল্লাহ যদি আমাদেরকে রহমত না করেন। এছাড়া আরো একটা ব্যাপার প্রিয় লিসেনার্স, খেয়াল রাখবেন, আমরা যখন আমাদের কাপড় শুকাই, এই কাপড় শুকানোর ক্ষেত্রে 3টা লেয়ার মেনটেন করতে হবে। ফার্স্ট টাইম পুরুষদের কাপড়টা বাড়ির বারান্দায় যদি আমরা নেড়ে দেই, আগে থাকবে পুরুষদের কাপড়, তারপরে থাকবে শিশুদের কাপড় মাঝখানে, অথবা শিশুদের কাপড় একদম শেষে, মাঝখানে বাড়ির নারী সদস্যদের কাপড়। প্রথমে পুরুষের কাপড় রেখে বাকিগুলো আপনারা পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন নারী অথবা শিশুদের কাপড় এটা রাতের বেলা বা সন্ধ্যার পর বাইরে না থাকে, এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। এই জিনিসটা আমরা খুব সহজে মেনে চলতে পারবো ইনশাল্লাহ। অনেক দুষ্টু জিনের বদনজর কিন্তু লাগে। দুষ্টু জিনেরা ব্ল্যাক ম্যাজিক না করলেও তারা কিন্তু ভয়ঙ্কর বদনজরও দিতে পারে। এছাড়া মানুষের বদনজর তো রয়েছেই। বদনজর কিভাবে পোশাকের উপর লাগে এটাও আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, এটা আমাকে বলে দিতে হবে না। যাই হোক প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি আজকের এপিসোড আপনাদের সকলের কাছে ভালো লেগেছে, আর আপনাদের মতামত জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে।